তো চলুন এই মুহূর্তে যিনি আমার সঙ্গে আছেন তার সঙ্গে একটু পরিচিত হই। আপনার নামটা একটু বলবেন? আমার নাম জান্নাতুল ফেরদৌস। জান্নাতুল ফেরদৌস, এটা তো পুরো নাম, ডাক নাম কি? যদি বলতে না চান সমস্যা নাই। না, ডাক নামটা হচ্ছে বিউটি। বিউটি নামে ডাকে আপনাকে। আমি বর্তমানে তো ঢাকাতেই থাকছেন? জি, ঢাকায় থাকি। আচ্ছা, জন্ম জেলা কোনটি? কুষ্টিয়া। কুষ্টিয়াতে। বিউটি আজকে আমাদের সঙ্গে আছেন, তাকে আমি বলেছি প্রথমে যে দাওয়াত করে নিয়ে এসেছি আজকের এই অনুষ্ঠানের জন্য, কিন্তু কেন সেটা পুরো অনুষ্ঠান শুনলেই আপনারা বুঝতে পারবেন। তিনি জীবনের গল্প আজকে আপনাদের সঙ্গে শেয়ার করবেন এবং আমি সব শ্রোতাকে রিকোয়েস্ট করবো অনুষ্ঠানের শুরুতেই আজকের এই জীবনের গল্পটি বিশেষ করে মেয়ে যারা আছেন তারা সবাই মনোযোগ দিয়ে শুনবেন এবং শুধু একা শুনবেন না, পারলে এই অনুষ্ঠানের শুরুতে আরো 3 জন বন্ধুকে টেক্সট পাঠান, জানান আজকের এই অনুষ্ঠানটি শোনার জন্য। তো আমরা আপনাকে বিউটি বলেই ডাকি, যেটা আপনার ডাক নাম। জি, শুরু করুন আপনি। আপনি একবার ছোটবেলা যেখান থেকে মনে পড়ে একবারে ছবির মতো আপনি যেভাবে বলতে চান, যেভাবে স্বাচ্ছন্দ্য বোধ করেন। আসলে ছোটবেলা থেকে আমার জীবনটা একেবারেই আলাদা। আমার জন্মের পরে আর কি যেটা হয়ে আসছে যে আমার আম্মারা 2 বোন ছিলেন। জি। আমার খালা ছিলেন, উনি বাজা ছিলেন। আচ্ছা আচ্ছা। আমার নানার যে সম্পত্তি ছিলেন, নানা সম্পত্তি যদি নিজের নামে থাকে, নানা যদি মারা যায় তাহলে ভাইয়েরা পাবে, এই হিসাব নিকাশ করে যেহেতু কন্যা সন্তান এই জন্য আমার নানির নামে লিখে দিয়ে যায়। আচ্ছা আচ্ছা। নানি আবার কি করে, নানি যদি মারা যায় তাহলে তো নানির ভাইয়েরা পাবে এই সম্পত্তি, যে কারণে নানি আমার আম্মাকে রেজিস্ট্রি করে দেয়। আপনার মাকে সমস্ত সম্পত্তি রেজিস্ট্রি করে দেয়? আপনার খালা কিছু পায়নি? আমার খালাকে কিছু দেয়নি। এই বাঞ্ছা থাকার কারণে? হ্যাঁ, সে নিঃসন্তান, সে সম্পত্তি কি করবে, কিন্তু তার নিজের তো বাঁচার দরকার, ভরণ পোষণের দরকার। হ্যাঁ, সেটা তারা চিন্তা করেননি। অথচ আমার আব্বা চেয়ারম্যান ছিলেন, টাকা পয়সার সম্পত্তি অভাব ছিল না। আচ্ছা, কি পরিমাণ প্রপার্টি দিয়ে যায় লিখে? এখনো পর্যন্ত আমি জানি না আমাদের নানার সম্পত্তি কতটুকু। না, কম না, কারণ সম্পত্তির মালিক এখন আমরা। তো ও খালা কোথায় থাকতেন ওই সময়টাতে? খালা থাকতেন খালার শ্বশুর বাড়িতেই থাকতেন। পরে মানে আমি যখন আমার পেটে ছিলাম তখন 2 বোনে নাকি কথা হয়েছিল যে যদি কন্যা সন্তান হয়, মেয়ে হয়, তাহলে আমার খালা আমাকে নিবে। আচ্ছা। এবং তখনই পেটে থাকতে আমার নাম রাখা হয়েছিল বিউটি। ওকে। এরপরে আমি যখন হই তখন ওই 7 দিন আমার খালা আমার সঙ্গে ঘরের থেকে আমাকে নিয়ে যায়, 7 দিনে অনুষ্ঠান করে। আচ্ছা আচ্ছা, মানে 7 দিনের বয়সে আপনাকে খালার কাছে দিয়ে দেওয়া হয়। আপনার আগে কোনো ভাই বোন ছিল? হ্যাঁ, আমার আগে 2 বোন 1 ভাই। 2 বোন 1 ভাই। জি। তবে আমার 2 মা ছিলেন। 2 মা। আপনার মা কি দ্বিতীয় না প্রথম? আমার মা দ্বিতীয়। সব মিলিয়ে 2 বোন 1 ভাই? না, সব মিলিয়ে অনেক ভাই বোন আমরা। আচ্ছা, অনেক ভাই বোন আছে। এরপরে জীবন শুরু আমার অনেক সুখ আনন্দ ফুর্তি। 4 বছর বয়স পর্যন্ত আমি একটা পর্যায়ে খুব ভালো ছিলাম, যখন আমার বোধ শক্তি ছিল না, আমি বলতে পারবো না তার আগেকার কথাগুলি। যখন থেকে জীবনটা শুরু হয়েছে আমার মনে আছে, তখন থেকে আমি বলছি যে ওই সম্পত্তি যখন আমার আম্মার নামে আমার নানি সব লিখে দেয়, তখন আমার খালা খুব মন খারাপ করে আর কি। কিন্তু একবার চিন্তা করেনি যে ওনার সন্তান নাই বলে ওনার হাজবেন্ড তো একটা বিয়ে করতে পারে, তাহলে তার কি উপায় হবে, সেটা কিন্তু ওনারা ভাবেননি। আমার আম্মাকে ডাকতাম আমি খালা বলে, জি, আর খালাকে ডাকতাম আম্মা বলে। খুবই স্বাভাবিক, সেটাই স্বাভাবিক, কারণ সে আপনাকে বড় করছে। এটা জেনে আসছি। এরপরে যখন সম্পত্তি নিয়ে একটু রাগারাগি হতে হতে লাস্ট পর্যায়ে আমার আম্মা আমার খালার কাছ থেকে আমাকে কেড়ে নিয়ে যায়। কয় বছর বয়স সেটা? তখন আমার বয়স 4 বছর। আপনার তো মনে থাকার কথা না, আপনি পরবর্তীতে শুনেছেন এগুলো? শুনেছি, কিন্তু কিছু কথা মানে এখনো মনে আছে। যখন বনে বনে ঝগড়া করে যখন আমাকে আমার নানি বাড়ি থেকেই আমার আম্মা কেড়ে নিয়ে আমার আব্বার ওখানে বাড়িতে চলে যায়। আচ্ছা আচ্ছা। তখন খালা সহ্য করতে না পেরে আত্মহত্যা করেন। মাই গুডনেস। তারপরে আম্মাকে আমি মেনে নিতে পারতাম না, মনে হতো যে ওনার জন্য আমার মা মারা গেছে। তখন আমি বাড়িতে মন বসতো না, ওই খালা যেখানে কবর দিচ্ছে কবরস্থানে ওখানে যে বসে থাকতাম, মানে না খেয়ে হয়তো ময়লা মেখে ঘরে আসতে চাইতাম না। এক পর্যায়ে আমার মা স্বাভাবিক একটা চেয়ারম্যানের মেয়ে যদি ধুলাম বালি মেখে এখানে ওখানে বসে থাকে তাহলে মান সম্মানের ব্যাপার, তখন উনি হয়তো ওইভাবে দেখছেন। তখন আমাকে শাসন করতেন, মারতেন। যখনই মারতো তখনই আবার চলে যেতাম, মারধর করলে খালার বাড়িতে চলে যেতাম। আচ্ছা। ওখানে খালু পরে আবার বিয়ে করে, আমার খালা মারা যাওয়ার পরে উনি যদি বকাঝকা করতেন কষ্ট পাইতাম, ওখান থেকে আবার এখানে চলে আসতাম। এখানে এই বাড়িতে যখন আম্মা বকাঝকা করতো তখন ওখানে চলে যেতাম, মানে এরকম একটা অন্যরকম যাযাবর। তারপর স্কুলের সময় হলো, আমাকে স্কুলে ভর্তি করলো। স্কুলে যে টেবিলে বেঞ্চেতে বই পড়েই আছে আমি নাই, মানে পড়াশোনার পরে কোনো মন বসতো না। সর্বক্ষণ মনে হতো আমার ভিতরে কি যেন একটা নাই। আমার আব্বার সিনেমা হল ছিল,
জি। সেই সিনেমা হলে রূপাঞ্জলি সিনেমা হল, আচ্ছা। হল এখনো আছে কুষ্টিয়াতে, ভেড়ামারাতে। ভাড়ামারাতে। আচ্ছা, তো মোটামুটি বিত্তশালী বলা যায় আপনার বাবা। জি, তো যখন ভালো লাগতো না তখন সিনেমা হলে সিনেমা দেখতে যাইতাম। আচ্ছা আচ্ছা। সিনেমা দেখছি, হয়তো ম্যাটিনি শো, তখন তো মর্নিং শো ছিল না, জি। ম্যাটিনি শো, ফার্স্ট শো, সেকেন্ড শো, 12টার পরে যখন হল ভাঙতো তখন চুপ চুপ করে বাড়িতে আসতাম। ওই রাত্রিরে যদি আম্মা জানতে পারতো তখন ওই রাত্রিরে ধরে মারধর করতো। মানে এতটাই ছোট মানুষ, একটু আদর বা একটু বোঝানো এসব ছিল না, এইসব ছিল না। কিন্তু উনি হয়তো অন্য সেন্সে আমাকে শাসনটাই বেশি করতো, আর আপনার চোখে সেটা পড়তো বেশি। আমার ওইটাকে বেশি পড়তো। তখনও তো আপনাকে কি বলেছিল আপনার মা যে আসলে তোমার মা আমি, এরকম কথাবার্তা কি বলতো আপনাকে? হ্যাঁ বলতো, মানে সবাই বলতো এটাই মা, ওটা খালা ছিল। আচ্ছা, কিন্তু আপনি তো মন থেকে পারতেন না মানতে? না, আমি মানতে পারতাম না। মানে এমন কষ্ট হয়েছে আমার যে শীতের সময়, শীতে বেশি কষ্ট হয়েছে যে আমি সিনেমা হল ভাঙলে একা একা বাসায় আসছি, আর এসে যদি ওই ঘরে ঢুকিয়ে আমাকে তো মার দিবে, মারের ভয়ে। তখন এই বারান্দার একটা ক্যাম্প খাট ছিল, খাটের নিচে বড় বড় আমাদের ছাগল পালতো আম্মা। শীত, থরথরি শীত, ওই ছাগলের গায়ের মাঝখানে, দুই দিকে ছাগল, আমি মাঝখানে চুপ করে বসে থাকতাম, একসময় ঘুমাই যেতাম। শীতে তখন ভুল বকতাম, তখন আম্মা টের পাতো ঘর থেকে, ওই রাত্রি ধরে আবার মারতো। মানে মারটা আমার জন্য খুব বেশি খারাপ হয়েছে। তারপরে এইভাবে আস্তে আস্তে ক্লাস 5-এ যখন পড়ি, তখন আমার আব্বা মারা গেছে। তার আগেই আমার এর ভিতরে হার্ট অ্যাটাক করে আমার আব্বা মারা গেছে। আচ্ছা। আমি ক্লাস 2-এ পড়ি যত সম্ভব, অনেকই 2-এ এই সময় আমার আব্বা মারা গেছেন। তারপরে আমাদের তো নানির যেহেতু কেউ নাই, এই বাড়িতেই, নানির বাড়িতে আমরা থাকতাম। আচ্ছা। আমার আব্বার আবার 2টা বাড়ি, আমার দাদার বাড়ি এবং আব্বা কেনা বাড়ি একটা। আচ্ছা। সেখানে আমার বড় ভাই, আমার বড় মার ছেলে আর কি, উনিও চেয়ারম্যান ছিলেন। আমার বড় ভাই চেয়ারম্যান ছিলেন। তো বড় ভাই আমাকে তখন নিয়ে যায়। নিয়ে যাওয়ার ঘটনাটা ওই দিন আমি সারা জীবন আমার মনে থাকবে। ওই দিন আমি, আমার এক বান্ধবী আমাকে নিয়ে ওই মাঠে, ওদের মাঠে জমি আছে, আমরা কোনোদিন আমি যাইনি ওইখানে, নিয়ে যাই। নিয়ে যাওয়ার পরে না, কিন্তু নিয়ে যাওয়ার গল্পে আমি আসতে চাই, কিন্তু আপনার মা তো বেঁচে ছিলেন সেই সময়টাতে। মা থাকার পরেও আপনার বড় ভাই আপনাকে আপনার মার কাছ থেকে নিয়ে যাচ্ছে, কারণ কি ছিল? মানে ওখানে আপনি অ্যাডজাস্ট করতে পারছেন এরকম কোনো কিছু কি? হ্যাঁ, এটা ভেবে আম্মাও ওখানে আমাকে মানে হয়তো পরামর্শ করছে। বড় ভাই তখন কোথায় ছিলেন? বড় ভাই আমাদের আরেক বাড়িতে, মানে আমার ওই মার ছিলেন, মানে বড় মায়ের ছেলে। আচ্ছা আচ্ছা, ওকে। তখন তো তিনি আনম্যারিড ছিলেন, বিয়ে শাদী করেননি বড় ভাই নাকি? না, বিয়ে করছে আগেই। ও, বিয়ে করেছিল। তারপরে উনি আপনাকে নিচ্ছিলেন আপনাকে মানুষ করার জন্য। তখন আপনি ক্লাস 5-এ পড়েন? ওকে। তারপর নাকি ক্লাস 2-তে? না, তখন আমি ক্লাস 5-এ পড়ি। তখন মানে আমার সঙ্গে পড়তো মেয়েটা, তো আমাকে নিয়ে বলে আমার সঙ্গে, আমাদের মাঠে জমি আছে, যাবি? ওর সঙ্গে গেছি খেলতে খেলতে, বুঝি নাই। তারপরে ওই যেটা আমাদের দিকে কুসুর বলে, ওই আখের খেতে ও হচ্ছে আখ ভাঙছে, ওটা আবার আমার এক মামার জমি। আচ্ছা আচ্ছা। আমি তো পারি না, আমি একটা নিয়ে চেষ্টা করছি, হচ্ছে না, থেতলাই যাচ্ছে, কিন্তু ও ঠিক পটপট করে ভেঙে ফেলছে। এরপরে আমি আসলাম বাড়িতে, সন্ধ্যা হয়ে গেছে, মারবে, মারের ভয় সবসময় থাকে। তারপরে আমি বাড়িতে আসছি, আম্মা মার এটারে নিয়ে গোসল করে খাওয়া দাওয়া করে সন্ধ্যার আগ দিয়ে ঘরে আছি। এই সময় ওই মেয়েটা দাদি এসে আমার আম্মাকে বলছে যে তোর মেয়ে এত খারাপ, আমার মেয়েকে মাঠে নিয়ে গেছে, আমার নাতনিকে। অথচ ওই মাঠে আমি জীবনেও চিনি না, জানি না, যাইনি। ওর জমিতেই আমাকে নিয়ে গেছে, আর ওরা এসে আমাকে আপনার এগেইনস্টে কমপ্লেইন করছে। তখন আমি শুধু বলছি যে না, আমি তো যাইনি, ও আমাকে ডেকে নিয়ে গেছে। তারপরে যেই ওই কথা বলার পরে ওই মহিলা, আমরা খালা বলে ডাকতাম, উনি বলছে যে কেমন করে মেয়ে শাসন করে, মুখে মুখে তর্ক করে। আর ওই দিন কি আমাকে এমনই মার দিছে, মানে বাড়ির সবাই মিলে মানে ধরে রাখতে পারেনি আমার আম্মাকে। এবং ওদিন কি এমন ভাবে মারছে যে আমার এই নাকের এটা এখনো ওচা, আমার আম্মার হাতে বালা ছিল, বালা দিয়ে জোরে করে মারছে, আমার নাক দিয়ে শুধু রক্ত পড়ছে। এই জিনিসগুলো যখন কমপ্লেইন আসতো তখন আপনাকে জিজ্ঞেস করতো না যে তুমি এটা করেছো কিনা, করলে কেন করেছো? আমার জিনিসগুলো ছিল না, না, মানে কে কি বললো এটার সঙ্গে সঙ্গে অ্যাকশন। অ্যাকশন। ওহো, দিস ইজ ভেরি ব্যাড।
মানে আমার ভিতরে প্রথম থেকে একটা জিনিস আছে, আমাকে যদি প্রথমে কোনো কিছু বলা হয় যে এটা করছো কেন, এটা ঠিক না, বা আমি যদি মনে করি বলি যে আমি আর করব না বা আমি এই জায়গায় যাব না, এরপরে যদি আমাকে কোনো সুযোগ না দেওয়া হয়, এরপরে যদি আমাকে মারা হয়, আমি আর কিচ্ছু বলতাম না, মার খেয়ে ওই জায়গায় যাইতাম, ওই কাজটাই করতাম। মানে এক ধরনের অন্যরকম জিদ কাজ করতে, মানে ভিতরে একটা জিদ চলে আসে। এই ব্যাপারটা অনেকের মধ্যেই আছেন, এবং এটা এক ধরনের সাইকোলজিরই একটা পার্ট। সে বিষয়টা আমরা অন্য এক সময় কথা বলবো। জি বলুন। তারপর ওই তো এমন মার মারছে, আমি একেবারে মানে খুবই আহত হয়ে গেছিলাম। ওই সময়ে আমার ওই বড় ভাইয়ের সঙ্গে কথা বলে ওই রাত্রিরে আমাকে দিয়ে আসে এই ঘটনার প্রেক্ষাপটে। হ্যাঁ, এই ঘটনার প্রেক্ষাপটে তখন আমি বড় ভাবি আমাকে খুব ভালোবাসতো, ভাবি মানে নিজেদের বাচ্চাদের সঙ্গে খাইতাম, মানে একসঙ্গেই আমরা হয়তো 1-2 বছরের ছোট বড় এমন, 2 মেয়ে আমার সঙ্গে থাকতো, একসঙ্গে ঘুমানো, গোসল করা, স্কুলে যাওয়া, সব একসঙ্গে। এখানে কি আপনি একটা বেটার এনভায়রনমেন্ট? হ্যাঁ। তো তখন আস্তে আস্তে আম্মা দূরে থাকলো, আমি দূরে থাকলাম। এই দূরে থাকতে থাকতে অনুভব করলাম, তারপরে সবাই এই যে গ্রামে তো একরকমের বোঝানো, গ্রাম থেকে এটা একটু শহরে, এখানে তো কারোর আশেপাশে কিছু কথা বলার, ওই ধরনের কথা বলার কোনো মানুষ ছিল না। স্কুলে যাইতাম, লেখাপড়া করতাম, বাড়িতে থাকতাম, একটা ডিসিপ্লিন লাইফ ছিল। তারপর অনুভব করলাম যে এটাই আমার মা, এবং আমার মাও তখন আস্তে আস্তে কিছু রান্না বান্না করলে আমার জন্য পাঠাইতো, অত্যাচার করতো, তার ভিতরে এক ধরনের মায়া তৈরি হলো। মায়া তৈরি হলো, মানে আমারও মায়া তৈরি হলো, তারও তৈরি হলো। আর মা তো মাই, সে তো জন্মদায়ী মা। যে যত যাই বলুক, মায়ের মতো অন্য কেউ তো ভালোবাসবে না। হ্যাঁ। তারপরে কিছুদিন পরে আমার জন্ডিস ধরা পড়লো। জন্ডিস না আসলে ওনার লিভার ক্যান্সার হয়েছিল। আপনার মার? আমার মার মারা গেল। এই লিভার ক্যান্সারে মারা গেল? লিভার ক্যান্সারে কতদিন পরে মারা গেল? 3 মাসের ভিতরে, মানে জন্ডিস ধরা পড়ছে, এটা যখন মারা যায় তার 1 সপ্তাহ আগে জানতে পারি যে ক্যান্সার। তখন আপনি কোন ক্লাসে পড়েন? ক্লাস 8-এ পড়ি। তখন ক্লাস 8-এ পড়েন। আচ্ছা। আমি বাড়িতে দেখছি যে রং করছে, বাড়িঘর রং করছে, পরিষ্কার করছে, ক্ষেতে ধান সিদ্ধ করছে, খড়ি কাটছে, মানে বাড়িতে ফাংশন হলে তো বোঝা যায় যে এটা কিছু হচ্ছে। মানে আপনার ভাবির ওখানে? হ্যাঁ, আমার ভাবির ওখানে। তখন আমি আমার এই কাজের মহিলাটাকে জিজ্ঞাসা করলাম যে বাড়িতে কোনো অনুষ্ঠান নাকি, এত সব আয়োজন দেখছি বুঝছি। তখন ও বলছে যে তোমার বিয়ে। ক্লাস 8-এ পড়ার সময়? ক্লাস 8-এ পড়ার সময়। তো বিয়েটা হচ্ছে আমার। বিয়ে জিনিসটাকে আপনি বুঝতেন তখন? ওইগুলিকে আমি তেমন কোনো অনুভূতি ছিল না। সাংসারিক সম্পর্ক কি হয়, একটা ছেলে একটা মেয়ের মধ্যে বন্ধুত্ব কি বা সম্পর্ক কি, জিনিসটা কিছুই বোঝাটাই স্বাভাবিক না। তারপর আপনার জীবনটা একটু ডিফারেন্ট ছিল, সেজন্য আমি কোয়েশ্চেনটা করলাম। না, ওইভাবে গুরুত্বই দিই নাই। আচ্ছা। এরপরে যখন শুনলাম যে বিয়ে আসছে সিরাজগঞ্জ থেকে, আমাদের নিজেদের ভিতরে আমাদের এক চাচাতো ভাই হয়, উনি দেশের বাইরে ছিলেন, তো সবাই ছবি টবি পাঠায়। আমার ছোটবেলায় দেখছে, পরে অনেকদিন সে বাইরে। তারপরে আমাকে বিয়ের বাজার করেই নিয়ে আসছে, বিয়ে করবে বাইরে থেকে। কিছুই আপনি জানেন? আমি কিছুই জানি না। তারপরে রাত্রিরে শুনলাম যে সকাল 10টায় ট্রেনে ওনারা আমার বাড়িতে আসবে, বিয়েটা রেজিস্ট্রি করবে, পরে অনুষ্ঠান করবে, 10-15 জন লোক আসবে বিয়েতে। পরে আমি সকালে পালাই যাই, বাসার থেকে পালাই যাই স্কুলে। মানে স্কুলে পালাই যাই যে আমার বোনের ননদ স্কুলে পড়তো, আমি 8-এ পড়ি, ও তখন 10-এ পড়ে। উপরের মেয়েদের সঙ্গে আমার ভালো সম্পর্ক ছিল সবসময়। পরে করছে কি, ওই স্কুলে আসেনি, ওর সঙ্গে সবসময় চলে, ওকে যে বলবো কথাটা, ওই স্কুলে আসেনি। তখন ওর বাড়িতে চলে যাই আমি। আচ্ছা। ওর বাড়িতে চলে যাই, যাওয়ার পরে বলি যে আমাকে যেভাবে হোক আমাকে পালাই যাইতে হবে, আমি বিয়ে করবো না। গার্জেনরা বিয়ে দিচ্ছে, আমি বিয়ে করবো না। কেন করবো না? আমাদের ওই ভাইটা ছিল শর্ট এবং অনেক টাকা, আমি কখনোই টাকা পয়সা পছন্দ করতাম না। কারণ আমি স্কুলে যখন পড়তাম দেখছি যে যারা বড় লোকের মেয়ে তারা সামনের বেঞ্চে বসে, আর যারা গরিব মানুষ তারা পিছনের বেঞ্চে বসে। টিফিনে সবাই ভালো খায়, টিফিন নিয়ে যায়, ওরা না খেয়ে থাকে। এটা আমার খুব কষ্ট লাগতো। আমি এদের জন্য আলাদা ভাবে টিফিন নিয়ে আসতাম বাড়ি থেকে, নাহলে আমি টাকা নিয়ে আসতাম, নিয়ে ওদের জন্য কিছু কিনে একসঙ্গে খাইতাম। সবাই বলতো তুমি বড় লোকের মেয়ে, তুমি খালি এইসব গরিব মানুষের সঙ্গে বসো, ওদের সঙ্গে চলো। কিন্তু আমার ওদের সঙ্গে চলতে আমার খুব ভালো লাগতো। প্রথম থেকেই আমি বড় লোকদের প্রতি একটা আলাদা একটা অনীহা, মনে হতো এদের মহব্বত কম, কারণ এরা ইচ্ছা করলে তো গরিবদেরকে একটু
তুলতে পারি, এরকম আমার ভিতরে কাজ করতো। আচ্ছা, যাই হোক, পরে আমি চলে গেলাম ওরে ওখানে যে বললাম যে আমি বিয়ে করব না, যেভাবেই হোক আমাকে একটু পালানোর ব্যবস্থা করেন, আমি কোথাও পলাই যাই। কিন্তু আমি যে একজন মহিলা, একটা মেয়ে, এই মেয়ের যে অনেক ধরনের বিপদ হতে পারে রাস্তায়, না, কিংবা আমার বাবার সম্মান চলে যাবে, ভাইদের সম্মান চলে যাবে, এই চিন্তাটা তখন আমার ভিতরে আসেনি। যাওয়ার পরে 2 দিন হয়ে গেছে, এদিকে বিয়ে লোকজন আসছে, আসার পরে আমি কোথায়, তখন বলছে যে বাড়ি থেকে বলছে যে ও বেড়াতে গেছে, আসছে নানির বাড়িতে গেছে। তখন নানির বাড়িতে আসছে ওরা, আমাদের ওই যে যার সঙ্গে আমার বিয়ে, উনি নানি বাড়িতে আসতে, এসে দেখে নানি বাড়িতে আমি নাই। তখন আবার আমার বড় বোনের বাড়িতে গেছে, যে বোনের দেবরের সঙ্গে আমি ওর বোনের বাড়িতে আবার গেছি, আরেক বোনের বাড়িতে। 2 দিন যখন হয়ে গেছে, তখন আমার ভিতরে ভয় হয়ে গেছে, আমার ভাই বোন সবাই খুঁজে বেড়াচ্ছে, এটা মানিজ্যতের ব্যাপার হয়ে গেছে যে আমি একটা মেয়ে, আমি যে বাড়িতে ফিরে যাব, কোন লজ্জায় ফিরে যাব, আমাকে তো মারবে, বা মানিজ্যতের ব্যাপার হয়ে যাচ্ছে, এই চিন্তা করে আমি ডিসিশন নিতে পারিনি ওই সময় কি করব। আমি যার সঙ্গে গেছি ওর বোনের বাড়ি, ওর আবার বড় ভাইটা আর্মির চাকরি করতো, আমাকে পছন্দ করতো আর কি। আমার আম্মা যখন বেঁচে ছিল তখন উনি আমাকে চিঠিও দিচ্ছে, বিয়ের প্রস্তাব দিচ্ছে, আমি আবার আম্মাকে বলে দিতাম যে উনি আমাকে পছন্দ করে, বিয়ে করতে চায়, আমার কিন্তু ভালো লাগে না, আমি বলে দিতাম। ওই যে ওরই ভাই, ওই যে ওইটা যার সঙ্গে আমি ওর বোনের বাড়িতে গেছি, পরে ওরা তখন আমাকে বুঝায় যে তুমি যদি এখন বাড়িতে যাও, তোমার পরে অত্যাচার হবে, সমস্যা হবে, মান সম্মান সব চলে গেছে, যাচ্ছে বরঞ্চ ওই যে সুযোগটা নিচে, যে ওর ভাই পছন্দ করে, ওর সঙ্গে বিয়ে দেওয়ার জন্য। 3 দিন পরে ওর মা, ভাই, আরো সবাই মিলে এই ওনার ওই বাড়িতে এসে আমাকে বিয়ে দেয় তার সঙ্গে। মানে যিনি আপনাকে পছন্দ করতো, আর্মি ম্যান তিনি ছিলেন। হ্যাঁ, উনি ওই সময় চাকরি ছেড়ে দিয়ে চলে আসছিল আর কি, আর্মি ছিল আগে। আচ্ছা, যে সময় আমার সঙ্গে, তো ওনার সেই সময় বয়স আপনার তুলনায় অনেক বেশি। হ্যাঁ, তখন ওনার বয়স 25-এর উপরে ছিল, আর আপনি তখন ক্লাস 8-এ পড়ুয়া, তার মানে আপনার বয়স খুব বেশি হলে 13 থেকে 14 বছর। হ্যাঁ, এরপরে তখন যেহেতু বিয়ে হয়ে গেল, ওখানে বিয়েটি বুঝতাম, তখন আমি এক বিয়ে থেকে বাঁচার জন্য আপনি আরেক বিয়ে করে ফেললাম, কারণ তখন আমার ফিরে আসার কোনো পথ ছিল না। ওইভাবে বুঝছি তখন যে আমি কোথায় যাব, কি করব, ওরা যেভাবে বুঝাইছে ওইভাবে বুঝছি। এবং যার সঙ্গে বিয়ে হয়েছে ওনার মা নিজে এসে আমাকে নিয়ে গেছে। এরপরে চলো যাই ওনাদের বাড়িতেই, কিন্তু আমার যার সঙ্গে বিয়ে হওয়ার কথা ছিল সে তখনও আছে আমার বোনের বাড়িতে, আর যে বাড়িতে উনি আছে, মানে পরে আমার বোনের বাড়িতে বেড়াতে গেছে আর কি, যে আমি নাই, আসবো এই। আর তখনই ওখানে উনি শুনে যে আমার বিয়ে হয়ে গেছে, পরে ওই বাড়িতে আমি যাই উঠি। কিন্তু উনি আমাকে পরপর 3 বার প্রস্তাব দেয়, 3 বার দেশের বাইরে চলে যায়, আবার আসে বিয়ে করার জন্য, যে ছেলেটা আপনাকে বিয়ে করতে চেয়েছিল। হ্যাঁ, কিন্তু এখানে যে ঘটনা শুরু হলো, মানে উনি তো কাজ করতো না, বেকার লোকের সঙ্গে বিয়ে বসলাম। তারপরে আমি একটা 3 পিস পরে আসছি, শুধু জামা পায়জামা, একটা কোনো কিছু নিয়ে আসিনি, মানে কষ্টের একটা। ওই বাড়ি চেয়ারম্যান, ওটাও হচ্ছে চেয়ারম্যান বাড়ি। আমার আব্বা চেয়ারম্যান ছিল, আমার বোনের শ্বশুর চেয়ারম্যান ছিল, আর যার সঙ্গে আমার বিয়ে হয়েছে আমার বোনের হচ্ছে চাচা শ্বশুরের ছেলের সঙ্গে বিয়ে। মানে এটাও এক ধরনের আত্মীয় সম্পর্ক, একই বাড়ির ভিতরে, মানে সেপারেট আর কি। পরে ওখানে যে ওই যে গরুর গোবর তোলা, তারপরে আপনার 5 কেজি 6 কেজি আটা রুটি বানানো, বড় বড় রুটি, ওই যে কামলা বড় যে কাজ করে এরা খায়, মানে বিশাল বড় উঠান, আমার তো অভ্যাস নাই, সে উঠান ঝাড়ু দিয়া, অনেকগুলি প্রায় 5টা ননদ ছিল, বৃষ্টির ভিতরে ভিজে ভিজে উঠান ঝাড়ু দিতে হতো, রান্না করতে হতো, আবার ধান বানতে হতো, ঢেঁকিতে ধান বানতে হতো। আর বড় যে পানের বরজ, ওই এলাকায় বেশি পানের বড় যে খোল দেয়, যে সরিষার যে খোল, যেটা তেল বের হয়, ওই খোল কুটে ওইটাকে আবার হচ্ছে বরজে দিত। ওইটাও আমাকে বস্তা বস্তা খোল পাট দিতে হতো। বিয়ে করার পরে আপনার বাড়ি থেকে যোগাযোগ করলো না? না, বিয়ে করার পরে আমার টোটাল আমার সঙ্গে সবার সম্পর্ক বন্ধ। কেউ আপনাকে নকও করছে না সেই মুহূর্তে? না। তারপরে সবাই আমার বোনের বাড়িতে যায়, আমার বাড়িতে ঢুকে না, ওই গেটে ঢুকতে দেয় না। আমার বোনের আদেশ ছিল যে ওই বাড়িতে কেউ আসলে, মানে আমি তাকে ছোট করছি, এটা স্বাভাবিক, সবার রাগ আমার পরে, একা ডিসিশন নিছি। এই আমার বাড়ি থেকে আম কাঁঠাল অনেক কিছু যেত, কিন্তু আমার বাড়িতে কিছু যেত না। আমি জানালা দিয়ে দেখতাম যে আমার বাড়ির সবাই আসছে, কিন্তু আমার সঙ্গে কথা বলতো না, খুব কষ্ট হতো ওই সময়। যাই হোক, ওই বাড়িতে আমার যিনি শাশুড়ি ছিলেন,
আমার বোনের চাচি শাশুড়ি, উনি আমাকে খুব ভালোবাসতেন, বাড়ির সবাই আমাকে ভালোবাসতো। শুধু উনি ছিল বেকার, আমি বেকারত্ব দূর করার জন্য চেষ্টা করছি। প্রথমে আমার গহনা ছিল, যে খালার গহনা তো আমি পাইছিলাম, তারপরে মাও গহনা দিছিল, আমার নিজস্ব ইয়ে ছিল, ওইগুলি আস্তে আস্তে বিক্রি করে একটা একটা বিক্রি করে করে পানের বরজ বানালাম 500 পিলি বলে আর কি, সারা সংসার করার সময় ওটা করলাম। তারপরে আমার শ্বশুর ছিলেন, উনি দেখলেন যে ছেলে বেকার, উনি আমাকে 5 বিঘা জমি দিলেন, যে এই জমি কটে দিয়ে হোক আর আবাদ করে হোক তুমি এটা নিয়ে চলো। আচ্ছা, তো ওইটা আমি কটে দিতাম। আচ্ছা, কটে দিয়ে প্রতি বছর চুক্তিতে দিতাম, বছরে ওখান থেকে আমি 10-15 হাজার টাকা মতো পাইতাম। আমি পানের বরজ করলাম যে বেকার কতক্ষণ থাকবে। উনার ছিল 150 বিঘা, 150 পিলে বরজ আলাদা, আর আমি 500 পিলে আমার মতো করে করলাম। করার পরে আমি পান যখন হয়, পান ভাঙি নাই, বিক্রি করে নাই। যেদিন আমি ওই কামলা নেই ওই দিনকে উনি যাই আর কি পানের বরজে, আর যেদিনকে আমি নেই না উনি সেদিন যায় না। মানে স্বামী স্ত্রীর ব্যাপার, সেটা তো নিজেরই, ওনারটাও আমার, আমারটাও ওনার, এটা কখনো ভাবতো না। মানে আপনারটা আপনারই ভাবতো? হ্যাঁ, আমারটা আমারই ভাবতো। পরে যখন পাশের শলি বলে ওইগুলি গাছের সঙ্গে বেঁধে দেয়, আমার লাগবে হয়তো 5 বোঝা, আমি 15 বোঝা কিনে ফেলি, তাও আমার হয় না, মানে এরকম। তার মানে আমার গুলি দিয়ে উনি কাজ করে। আমার হয়তো খোল দেওয়া লাগবে 1 মণ, সেখানে আমাকে কেনা লাগবে 3 মণ, মানে হিসাব দিয়ে 3 মণ লাগবে। পরে একদিন ওর বোনের সঙ্গে আমি বড়জি গেলাম যে একটু দেখে আসি না, আমি সবার পান ভেঙে বিক্রি করছে, আমারটা তেমনই আছে। আমি একবারে ঝুড়ি হিসাবে হয়তো তখন 20,000-25,000 টাকা ঝুড়ি ছিল, এক ঝুড়ি পানের দাম। একবারে আমি পানটা নিব, টাকাটা আমার চলে আসলো, যে দেখি 1-2টা করে পান আছে, আর কোনো পান নাই, মানে সব বিক্রি হয়ে গেছে। প্রতিদিন সে আমারটা বিক্রি করে আর তার পানগুলি রয়ে গেছে। খুব স্বাভাবিক, এবং এখানে মাথা ঠিক রাখাটা খুব কঠিন। এরকম কাজ করছে, মানে এতটাই সে মানে স্বার্থপর ছিল। যেমন আমাকে যদি কেউ কিছু খেতে দিত, তা আমি বসে থাকতাম যে তার জন্য, যে এটা 2 জন খাবো, স্বামী স্ত্রীর ব্যাপার, 2 জন খাবো। তখন করতো কি, আমি হয়তো উনি আসার আগে কোথাও আশেপাশে আছি, ঘরে নাই, এসে দেখবো সে আমাকে না দিয়ে খেয়ে ফেলছে। মানে এরকম একটা আমার প্রতি একটা অনীহা ছিল। মাঝখানে আমার এর ভিতরে আমার বাচ্চা হয়, বেবি হয়, হয়ে মারা যায়। বাচ্চা হওয়ার পরে পেটে থাকতে মারা যায় না, পেটে থাকতে মারা যায় না, হওয়ার পরে সুস্থ স্বাভাবিক হওয়ার পরে হঠাৎ মারা যায়। তারপরে আমার মন মানসিকতাটা আরো খারাপ হয়ে যায়। তবে আমি সব সময় সারা জীবনে এখনো আমি ওই চাষবাসের প্রতি একটু দুর্বল ছিলাম। সবজি লাগাইতাম, ফুল বাগান করতাম, মানে একটা শখ আমার। তো ওইখানে আমি কলার বাগান, ওলের বাগান, সবজি, বিভিন্ন ধরনের সবজি করতাম। যাই হোক, চলতাম আমার মতো। এর মাঝে আমার কষ্ট দেখে আমার বোনের বাড়ি যেহেতু একসঙ্গে, কথা বলে না, বোন চেষ্টা করছে যে আমি ওখানে কষ্ট করে যেন না থাকি, চলে আসি। অনেকগুলি অফার দিছে আমাকে, সুযোগ দিছে। তখন আমার মনের ভিতরে একটা জিনিস আসতো যে আমি একটা মেয়ে মানুষ, একবার বিয়ে হয়েছে, সেটা ভালো হোক মন্দ হোক চেষ্টা করি থাকার। যেহেতু বাবা মা নাই, আমাকে তো ভাই বোন নিয়ে যে আবার আরেক জায়গায় বিয়ে দিবে, তারা তো ঘরে রাখবে না। সেখানেও যদি আমার এরকম কষ্ট হয়, একটা মানুষের, একটা মেয়ে মানুষের কয় জায়গায় বিয়ে হয়, মানে এটাকে খুব লজ্জা মনে করতাম। লজ্জা মনে করে তাদের কথাকে মানি নাই, তাদেরকে বারবার অপমান করছি, বারবার অফার দিছে, বারবার অপমান করছি। তারপরে আর তারা আমাকে আর সহযোগিতা করেনি, যা খুশি তাই করুক, এরকম একটা। তবে আমার শ্বশুর বাড়িতে আমি ছিলাম মেয়ের মতো, মানে বোনের শ্বশুর বাড়ি তো সবাই তুই মুই করে কথা বলতো, দেবর ভাসুর সবাই, মানে ওই বাড়ি মেয়ের মতো। এমনকি ওই বাড়িতে আমার বিয়েও আসছে, আমি ওই বাড়ির মেয়ে বলে বিয়ের সম্বোধন আসছে যে আমি ওই বাড়ির মেয়ে বিয়ে দিবে নাকি, এমনও হয়েছে। তাই এইভাবে চলতে চলতে বাচ্চা মারা যাওয়ার পরে আমার মন মানসিকতা ভেঙে যায়। তারপরে আবার কিছুদিন পরে আবার আমার বাচ্চা হয়, মানে 1-1.5 বছরের ভিতরে আমার আর একটা বাচ্চা হয়। সে বাচ্চাটা হওয়ার পরে মোটামুটি একটু ভালো ছিলাম। হঠাৎ এই বাচ্চার বয়স যখন 6 মাস বসা শেখা, ওই বাচ্চাটা হঠাৎ ঠান্ডা লেগে জ্বরে সেটা মারা যায়। আচ্ছা আচ্ছা, এই বাচ্চাটা মারা যায়। তখন ডাক্তার
দেখালাম যে হঠাৎ কেন বাচ্চা মারা যায়। ডাক্তার দেখানোর পর ডাক্তার বললো ব্লাডের সমস্যা আপনাদের দুজনেরই। দুজনেরই ব্লাড টেস্ট করার পরে বললো যে আপনারা যদি ভালো সম্পর্ক না থাকে তাহলে এখনই আপনারা সেপারেট হয়ে যান, আর যদি ভালো সম্পর্ক থাকে তাহলে থাকেন, কিন্তু বাচ্চা ট্রাই করেন না। হ্যাঁ, আমি বললাম একটাও বাঁচবে না? বলে একটাও বাঁচবে না, ডাক্তারই বলে যে বাঁচবে না, তারপর আল্লাহর ইচ্ছা যদি বাঁচতেও পারি হয়তো। হ্যাঁ, ব্লাডে এই এক ধরনের কি যেন সিমিলারিটির ক্ষেত্রে এই প্রবলেমটা হয়, এবং যদি বাঁচেও তাহলে নাকি ভবিষ্যতে সমস্যা তৈরি হয়। হ্যাঁ, সেটাই বলছে। এই সুযোগটা সে কাজে লাগাচ্ছে যে বাচ্চা বাঁচবে না, তখন আমার প্রতি সে আরো অন্য রকমের মন মানসিকতা তৈরি হয়। আমার রূপ ধুয়ে পানি খাবে, বলে তোমার রূপ ধুয়ে পানি খাবো, শোকেছে পূজা করবো নাকি? আমার বংশে বাড়তি জেলা লোক দরকার, আমার বাচ্চা দরকার, বাচ্চা চাই। তো বিভিন্ন জায়গায় মেয়ে দেখে বেড়ায় আলাদা বিয়ে করার জন্য। আমি থাকা অবস্থায় তারপরে এক বিছানায় ঘুমাই না, আলাদা রুমে ঘুমাই। আমি প্রায় 7 বছর শুধু ইনোকটিন ট্যাবলেট খাই আমি দিন কাটিয়েছি। 7 years? হ্যাঁ, এবং প্রতিদিন 10 mg করে একটা ইনোকটিন ট্যাবলেট 100 টাকা খাইছি। প্রত্যেক দিন 10টা করে খাইছি। প্রতিদিন 10টা করে খাইতাম। এমন একটা পর্যায়ে গেছিলাম। 10টা করে মানে 100 মিলিগ্রাম। আর 100 মিলিগ্রামের ঘুমের ওষুধের পাওয়ার তো ভয়াবহ পাওয়ার। মানে ঘুম হতো না বলে আপনি এটা করতেন? হ্যাঁ, আমি এটা খাইতাম। দেখা যাচ্ছে কোনোদিন রাগ ভুলে আরো বেশি খাইতাম। 2 দিন 3 দিন না খাওয়া অবস্থায় শুধু বিছানায় শুয়ে থাকতাম। কেউ জিজ্ঞাসা করতো না যে খাইলাম কি খাইলাম না, কি হলো না হলো, কিছুই না। আর আমাকে খুব সন্দেহ করতো। আমার সঙ্গে কেউ কোনো কথা বললে আজে বাজে কথা বলতো, সন্দেহ করতো। পরে পানের বরসটা শেষ হয়ে গেল, তখন আমি একটা মুদিখানা দোকান দিয়ে দিলাম যে অন্তত দোকানদারি করো। মুদিখানার দোকান দেখা যাচ্ছে 5 দিন 7 দিন পরে বেচা কেনা করে যে টাকাটা হয় ওটা নিয়ে উনি বের হয়ে যায়, কোথায় কোথায় চলে যায়। 8 দিন 10 দিন খবর নাই আমি কি খাইলাম, আমার কি সমস্যা, এগুলি সে দেখতো না। সে বাইরে বাইরে বেড়ায়, ওই টাকাগুলি যখন শেষ হয়ে যেত তখন আবার বাড়ি যেত। মানে এইভাবে অনেকগুলি বছর আমার কাটছে। কাটার পরে সিদ্ধান্ত নিলাম, একসময় চিন্তা করলাম এটা তো কোনো জীবন না। এই দোকানের অবস্থা আস্তে আস্তে খারাপ হয়ে গেল। সে যেহেতু টাকাগুলি নিয়ে নিয়ে বাইরে চলে যায়, ইনভেস্ট করে না এটা। আর এরকম মানুষ আছে কিনা আমি জানি না। তার বাবা মা মুরব্বী মানুষ বসে থাকে, আমরা সংসার পৃথক হয়ে গেলাম, আলাদা থাকে। এটা মাছ মাংস যেটা রান্না করি না কেন, শ্বশুর শাশুড়ি তাকে দিয়ে খাবো না? তাদের তো দেওয়া উচিত, তারা কষ্ট করে ছেলে মানুষ করছে, তাদের এটা হক। উনি এটা দিতে দিত না, নিজের বাবা মাকে না, বলতো কামাই করা লাগে না, লোকের কামাই করা টাকা দিয়ে খাওয়াতে ভালো লাগে। তার বোনের হাজবেন্ড ড্রাইভার ছিল, গাড়ি চালাতো। যেদিন ওইখানে গাড়ির হল্টে পড়তো, রাত্রিরে 12টা 1টা বাজে আসতো। তখন চিন্তা করতাম মুরব্বী মানুষ আবার রান্না করবে, জামাইকে খাওয়াবে, তো আমি রান্না বান্না করে খাওয়াইতাম, দিতাম। এরকম একটা ইয়ে ছিল, ওইটা উনি সহ্য করতে পারতো না। যাই হোক, এক পর্যায়ে চিন্তা করলাম আমাকে এখান থেকে মুক্তি পেতে হবে। তখন আমার ডিসিশন হলো যে আমি এমন ঘরে জন্মাইছি, কোনো ছোট কাজ করতে পারবো না। ক্লাস 8 পর্যন্ত লেখাপড়া করে, তার 8 পাস না, কেবল 8-এ উঠছি। 2-3 মাস পরে বিয়ে হয়েছে। চাকরির জন্য কোথাও গেলেও তো আমাকে বলবে কি পাস, অন্তত SSC পাস হলেও একটা ছোটখাটো চাকরি হলে করে খাওয়া যায়। তখন আমি ক্লাস 9-এ রেজিস্ট্রেশন করি ওখান থেকেই। আচ্ছা, লেখাপড়া করার জন্য ডিসিশন নেই। রেজিস্ট্রেশন করার পরে উনি আমাকে বলতে লাগলো যে আমি কম লেখাপড়া জানবো, তুমি বেশি জানবা, তোমার দাম বেশি হয়ে যাবে, আমাকে মানবা না, এটা হবে না। আমাকে পড়াশোনার বিরোধিতা করতে লাগলো। তারপরে আমি আমার নানি বাড়িতে, তো নানি একা, আমার আম্মা তো মারা গেছে। তখন নানি বললো যে তুমি এখানে আসি থাকো। ওখানেও যে বিভিন্ন ধরনের অশান্তি হতে লাগলো। আমি এখানে আসার আগে আমি আর একটা কাজ করলাম, সেটা হচ্ছে ফার্নিচারের ব্যবসা করলাম। আচ্ছা, তো আমি এর মধ্যে আমার একটা ঘটনা, সেটা হচ্ছে আমার শ্বশুর বাড়ির পাশে একটা মেয়ে ছিল, বিয়ে হয়েছিল ওর শ্বশুর বাড়ি। তো ও আমাকে খালা বলে ডাকতো। আচ্ছা, তো ওদের সঙ্গে একটা ভালো সম্পর্ক। ওরা না খেয়ে থাকে, যে আমি বাড়িতে নিয়ে এসে খাওয়াই, চুরি করে সব জিনিসপত্র দিয়ে দিয়ে আসি, পরে কাজ। মানে একটা জিনিস বুঝতে পারছি যে অসহায় কোনো মানুষ দেখলে আপনার মনটা এমনিতেই কাঁদতো অটোমেটিক্যালি, তাকে যতটুকু নিজের আছে দিয়ে হেল্প করা যায়, এবং এটা করে আপনার ভালো লাগতো। হ্যাঁ, এটা আমার ভালো লাগা। তো ওই বাড়ির বউ একটা আমাকে খুব নিজের খালার মতো মনে করতো। আচ্ছা আচ্ছা। তো একদিন হঠাৎ আমি স্বপ্ন দেখছি ঘুমে,
স্বপ্ন দেখছি যে আমার বাচ্চা যেটা মারা গেছে, আমার বাচ্চাটা প্রায় 6-7 বছর বয়স হয়ে গেছে, মানে 5-6 বছরের। আমার আম্মা আমার ওই বাচ্চাটাকে দিয়ে যাচ্ছে, আমাকে বলছে যে তোর বাচ্চা আমি নিয়ে গেছিলাম, তোকে দিয়ে গেলাম। আচ্ছা আচ্ছা। স্বপ্ন দেখছি, তখন ওই বাচ্চাটাকে আমি কোলে জড়ায়ে ধরে মানে আনন্দে হাসছি কাঁদছি, এরকম একটা পর্যায়ে ফজরের আজান পড়ছে। ওই সময়টা আমি স্বপ্নটা ভেঙে যায়, স্বপ্নটা একদিকে স্বপ্ন ভেঙে যায়, একদিকে একটা ছেলে এসে আমাকে ডাকছে, যে ওই মেয়েটার কথা বলছে যে ইকলেচের শাশুড়ি মারা গেছে, তো সবাই যাচ্ছে, আপনি যাবেন নাকি? তখন আমি মনটা খুব খারাপ লাগলো যে ও বাচ্চা মানুষ, বাচ্চা কাচ্চা হয়নি তখন, ওর মাটা মারা গেল, বাচ্চা হতে যায় মা মারা গেছে শুনে আমি ওর সঙ্গে গেলাম। ভেরি ইন্টারেস্টিং। ওকে। ওর সঙ্গে গেলাম, যে দেখি ওর মাটা আগের দিন সন্ধ্যাবেলায় মারা গেছে, বাচ্চাটা হতে যে মারা গেছে, বাচ্চাটা হওয়ার পর পরে মাটা মারা গেছে। ওকে। সকালে আমরা গেছি ভোরে, যে দেখি বাচ্চাটা পড়ে আছে, কেউ উঠায়নি, কেউ উঠায়নি। ওইটা 9 নম্বর বাচ্চা। আগেরগুলো কি হয়েছে? আগেরগুলি আছে। আচ্ছা আচ্ছা। আগের বাচ্চাগুলি সব বেঁচে আছে, ওই বাচ্চাটাই লাস্ট মেয়ে বাচ্চা, ওই জন্য কেউ উঠায়নি। তখন আমি ঘুরতে আমি ভাবছি যে মারা গেছে, যেহেতু পেটের ভিতরে হয়তো বাচ্চাটা রয়ে গেছে, হতে যায় মারা গেছে, তখন বাচ্চা যে হয়ে মারা গেছে তা জানি না। এরকম হলে সাধারণত সমাজে যেটা হয় কুলাঙ্গার বলা হয়, অপায়া বলা হয়। হ্যাঁ, ওকে ওইভাবে বলছে। তারপরে আমি ওই রান্নাঘরের দিকে যে দেখি, ওই রান্নাঘরে বাচ্চাটা হয়েছিল আর কি, ফেলে রাখছে, গলাটা ভেঙে গেছে কাঁদতে কাঁদতে, সারা রাত কাঁদছে। তখন গরমের সময় আমি বাচ্চাটা তুলে পাশের বাড়িতে নিয়ে গেলাম, যে শুধু বলছিলাম যে বাচ্চাটা এইভাবে রেখে দিচ্ছে, আমাকে দিলে তো আমি নিয়ে যেতাম। আচ্ছা আচ্ছা। এটা বলছে। তখন পাশের বাড়িতে নিয়ে যে গরম পানি দিয়ে ছ্যাবলন নিয়ে এসে সাবান দিয়ে গুসল উসুল করায়ে ওদের বাড়ি থেকে পুরাতন ন্যাকড়া দিয়ে বাচ্চাটা কোলে নিলাম, নিয়ে ছাগল ছিল, ছাগলের দুধ খাওয়াইলাম আর কি বাচ্চাটাকে ইয়ে করে। ওকে। বাচ্চাটা যখন আমি কোলে উঠাই তখন বলছিলাম যে বাচ্চাটাকে এভাবে ফেলে রাখছে, আমাকে দিলে তো হতো, আমি নিয়ে যেতাম। এই কথাটা অনেকে শুনছে, আমি কারোর কাছ থেকে চাইনি, একবার শুধু উচ্চারণ করছিলাম। এখন বাড়িতে যে বাচ্চা নিয়ে যাব, আমাকে বাড়িতে উঠতে দিবে কিনা, এটাও একটা ব্যাপার। মানে সবাই বুঝাইতো ওনাকে যে বাচ্চা বাঁচবে না, কি হয়েছে, একটা বাচ্চা পালক নিলেও তো হয়। উনি এটাতে রাজি ছিল না, যে পরের বাচ্চা কোনোদিন আমার হাজবেন্ড এটাতে রাজি ছিল না। আর আমি হোমসিকেল ভাবেই কিন্তু ডিসিশনটা নিয়ে ফেলছি ওই সময়, নিজে নিজেই, কাউকে কিছু না বলেই, যে একটা ছোট বাচ্চা আমি কিভাবে, আমি তো একটা মা, আমি তো একটা সন্তান হারা মা, আর ওটা হচ্ছে মা হারা সন্তান। আমি চিন্তা করলাম যে যদি বাড়িতে নাই উঠতে দেয়, তা আমি বাচ্চাটাকে নিয়ে যেদিক 2 চোখ যায় চলে যাবো। তখন তো আমার বাবার বাড়িতে আমি আসি না, আমার তো কেউ নাই তখন। লাশ দাফন করার পরে লোকজন সবাই মিলে আমাকে বাচ্চাটা দিয়ে দিল ডেকে। আচ্ছা। এই জন্য দিল যে চেয়ারম্যানের মেয়ে, চেয়ারম্যান বাড়ির বউ, মানে কোনো অভাব হবে না, সমস্যা হবে না, বাচ্চাটা ভালো থাকবে, এই ডিসিশনে এলাকার চেয়ারম্যান মেম্বার মিলে আমাকে বাচ্চাটা দিয়ে দিল। এবং ওই বাচ্চার বাবা আমার হাতে তুলে দিল যে আপনি নিয়ে যান। আমি মনে করছি সে মারাই গেছে, এখন যদি বেঁচে থাকে তে আপনার ভাগ্য আর আল্লাহর ইচ্ছা। তখন আমি বাচ্চাটা নিয়ে চলে আসলাম, ভয়টাই পেলাম না, মানে হোমসিকেল ভাবে চিন্তা করলাম যদি নাই উঠতে দেয় তাহলে আমি প্রয়োজনীয় লোকের বাড়ি কাজ করে খাওয়াবো, এইভাবে ডিসিশন নিয়ে আসলাম। বাড়িতে নিয়ে আসার পরে দেখি যে না, সবাই আনন্দিত যে বাচ্চা নিয়ে আসছি। আমার শাশুড়ি আগুন করে বাচ্চাকে চেকা, ডাক্তার নিয়ে আসা, আবার আমার হাজবেন্ডও বেশ বাজার থেকে দুধের ফিডার টিডার সব নিয়ে আসে। হ্যাঁ, পজিটিভ পেলাম। এমনকি আনন্দে সবাই মানুষকে রান্না বান্না করে, রান্না করে সবাই মিষ্টি নিয়ে এসে খাওয়াচ্ছে, এরকম একটা। এরপরে বাচ্চাটারও যে নিউমোনিয়া হয়ে গেছিল, ঠান্ডায় পড়েছিল, মারা যাচ্ছে। পরে হসপিটালে ভর্তি করি, অক্সিজেন দিয়ে রাখি ডাক্তার। তারপরে ডাক্তার বলে যে বাচ্চাটা বাঁচানো মানে সম্ভব হবে না, কারণ বাচ্চাকে কিছুই খাওয়ানো যাচ্ছে না, যা কিছু দিচ্ছে ছাগলের দুধ খাওয়াতেন। হ্যাঁ। পরে ডাক্তার বললো যে এই বাচ্চা যদি মায়ের দুধ পায় তাহলে বাচ্চা বাঁচবে, না হলে বাচ্চা বাঁচবে না। যদি বুকের দুধ খাই, হ্যাঁ, বুকের দুধ খেলে বাচ্চা বাঁচবে, নাহলে বাঁচবে না। পরে ঘুরাই দেয়। 6 দিনের দিন বাচ্চাটা আমি বাসায় নিয়ে আসি, নিয়ে এসে ওই যে কান্নাকাটির মধ্যে দিয়ে চিকিৎসা চলছে, ওষুধ খাওয়াচ্ছি। তারপরে যখন বাচ্চার বয়স 9 দিন, ওই দিনই কিন্তু মারা যাবে, ডাক্তার বলছে আর 1 দিন বাঁচতে পারে।
না খেয়ে কতক্ষণ বাচ্চা রাখবে, একদম পাতলা, সব মনে হয় নাড়ি ভুড়িগুলি দেখা যেত, এমন পাতলা, কিন্তু খুবই সুন্দর, পুতুলের মতো ফর্সা সুন্দর বাচ্চাটা। মায়া হয়ে গেছে, আমি তো আবার কোলে করে রাখছি, আবার মারা যাবে। সারা রাত্রি কান্নাকাটি করছি যে আল্লাহ তুমি কেন দিলা, কেন আবার আমার পুরাতন কষ্টগুলিকে আবার নতুন ভাবে জাগাচ্ছ, এই কোন পরীক্ষার ভিতরে আমাকে ফেললা, আমি এতই পাপ করছি যে আমাকে সারা জীবন খালি কান্নার মধ্যে থাকতে হবে। এইভাবে আমি সারা রাত কান্নাকাটি করতে করতে একটু ঘুমাই গেছি, ফজরের সময় আবার ঘুমাই গেছি। ঘুমানোর পরে উঠে দেখছি আজান পড়ছে, ওই সময় ঘুম ভেঙে গেছে, দেখছি দুধ নেমে, আমার বুকের দুধ নেমে ভেসে গেছে সব, মানে শাড়ি ভিজছে, মশারি ভিজছে, বিছানা ভিজে গেছে দুধ নেমে। আমি ভয় পেয়ে গেছি, তাড়াতাড়ি উঠে আমার শাশুড়ি ডাক দিলাম যে এই ঘটনা। তখন আমার শাশুড়ি আবার ডাক্তারকে ডাকায় নিয়ে আসলো ভোরে। তারপরে মসজিদের হুজুর আসলো, সবাই মানে সবাই দোয়া দরুদ সবসময় পরে বাচ্চাটা যেন বেঁচে যায়, এই জন্য আমি সবসময় কান্নাকাটি করি। পরে সবাই বললো যে এই বাচ্চা মরবে না, এই বাচ্চা বেঁচে থাকবে। আচ্ছা, এর আগে সেকেন্ড বেবিটা আপনার কবে হয়েছিল? ওই বাচ্চাকে নিয়ে আসার কত আগে? 3 বছর আগে। সো এখানে সাইন্টিফিক্যালি কোনোভাবেই আপনার এই ঘটনা ঘটার কথা না শরীরের মধ্যে? না। একেই বলে আল্লাহর মিরাকল, আল্লাহ চাইলে সব পারেন। হ্যাঁ বলুন। তারপর পরে সবাই যখন বললো বাচ্চা বেঁচে যাবে, এই দুধ ওর জন্য আল্লাহ হচ্ছে দিচ্ছে, এই দুধ ওকে খাওয়াও, সবাই বললো। তখন আস্তে 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 বাচ্চা দুধ খেতে শুরু করলো। এই বাচ্চাকে আর গরুর দুধ খাওয়াতে পারি নাই, পুরা 1 বছর আমার শুধু বুকের দুধ খেয়ে এসে বড় হয়েছে। আর বিভিন্ন এলাকা থেকে লোকজন। কি নাম রাখলেন? নাম রাখলাম অশ্রু। অশ্রু। অশ্রু নামটা কেন রাখলেন? অশ্রু রাখলাম যে ওর জীবনটা কান্তি কান্তি ওখান থেকে আসছে, মানে তখন মনে হচ্ছিল আনকমন একটা নাম হবে, এরকম একটা নাম। হ্যাঁ, মানে ওর জীবনের সঙ্গে এবং আনকমন একটা নামের সঙ্গে মিলে গেছিল আর কি, এই জন্য অশ্রু রাখছিলাম। কিন্তু আমার নামের সঙ্গে মিলাই আবার ওর নাম রাখা হয়েছিল ভালো নাম, সেটা হচ্ছে সোমালিয়া জান্নাত। সোমালিয়া জান্নাত, ওকে। সোমালিয়া জান্নাত অশ্রু। এরপরে যাই হোক, বাচ্চাটা আমার ঘরে আসার পরে আমার উন্নতি হতে শুরু করলো। এই বাচ্চাটা নেওয়ার পরে সাংসারিক উন্নতি শুরু হলো। আমি একটা গাছ কিনলাম, বট গাছ, সেটা হলো 10,000 টাকা দিয়ে একটা বট গাছ কিনলাম। সেই গাছটা আমি ফার্নিচারের জন্য ইয়ে করলাম, আমি 85,000 টাকা লাভ করছি 10,000 টাকা দিয়ে গাছ কিনে। বাহ বাহ, চমৎকার। মানে বেশ। কন্যা সন্তান পরিবারের জন্য সৌভাগ্য, এটা আমাদের রিলিজিয়নে কিন্তু আছে। হ্যাঁ, কন্যা সন্তান মানে হচ্ছে কি যেন বলা হয়, জান্নাতের একটা চাবি পেলো না কি যেন। চমৎকার। হ্যাঁ বলুন। তারপরে এর মধ্যে দিয়ে যে সংসারের যে অশান্তিগুলি, সন্দেহ টন্দেহ, এগুলি তো ছিলই সবসময় জন্য, টুকটাক লেগেছিল। এই সুখে থাকার মধ্যেও কিছু কিছু সমস্যা ভালো রকমের বিরাজ করতে লাগলো। তখন আমি, আমার এই যে নানি বেঁচে ছিল, নানি তখন বললো যে আমার এখানে চলে আসো, আমার বাড়িতে, আমার এখানে থাকো তুমি। তখন এই বাচ্চা নিয়ে আমি সবকিছু নিয়ে চলে আসলাম আমার নানির বাড়িতে। এসে ওই ফার্নিচারের কারখানা এখানে দিলাম। তারপরে আমি কি করলাম, ওইখানে পরীক্ষা দেওয়ার জন্য সিদ্ধান্ত নিই, দিলাম হচ্ছে ফর্ম ফিল আপ করলাম, 9-এ ভর্তি হয়েছিলাম ওই এলাকাতেই। পরে আমি ফর্ম ফিল আপ করলাম, পড়ার জন্য খুব চেষ্টা করি, আমাকে পড়তে দেওয়া হয় না। বই কিনে, বইগুলো যে মুদিখানা দোকান একটা ছিল, ওইটা দিয়ে বই ছিঁড়ে ছিঁড়ে উনি ওই জিরা মশলা বিক্রি করতো, আমার নতুন নতুন বইগুলি ছিঁড়ে ছিঁড়ে। আর টেবিলের পরে বই কিনে এনে রাখতাম, খাতা কলম কিছু থাকতো না। মানে ক্লাস 8 এর পরে আপনার একটা বিশাল ব্রেক চলে গেল। তারপর আপনার নিজের পড়ার ইচ্ছাতে আপনি ভর্তি হলেন। এটা কি ওপেন ইউনিভার্সিটিতে নাকি না? রেগুলার। প্রথমে আমি রেগুলারই ভর্তি হন। ওকে। তারপর রেগুলারে ভর্তি হওয়ার পরে যখন আমাকে পড়ার জন্য আমাকে আর একটা অত্যাচার শুরু হলো। কিরকম? আমি ওই যে বড় হয়ে যাবো, উনি ছোট হয়ে থাকবে, এরকম একটা টেন্ডেন্সি তার ভিতরে কাজ করছে। আমি যেন বড় হতে না পারি, নিজের কমপ্লেক্সিটি। হ্যাঁ। তো বাড়িতে মাস্টার রাখি, মাস্টারকে আসতে একদিন আসলে আর একদিন বলে যে বাড়িতে গেলে খবর আছে, এরকম একটা পর্যায়ে আসে। তো এর ভিতরে আর একটা কঠিন ঘটনা, সেটা হচ্ছে আমার আব্বার হলে চাকরি করতেন এক ভদ্রলোক, উনি পরে সিনেমা হল দিছে। চাকরি করতে বলতে ওনার বয়স যখন, উনি যখন ক্লাস 6-এ পড়ে, তখন আমার আব্বা ওনাকে আমাদের বাড়িতে নিয়ে আসে। নিয়ে এসে ইন্টারমিডিয়েট পাশ করে, মানে বিয়ে পর্যন্ত লেখাপড়া করায়। আমার জন্ম হয়নি তখনকার কথা বলছি, সেই যুদ্ধের আগে, অনেক আগের ঘটনা। তখন উনি আমার এক বোনের সঙ্গে বিয়ে করতে চাই। আমাদের বাড়িতে বাজার করতো, হুকুম শুনতো, লেখাপড়াও করতো, এরকম ছিলেন। তখন আমার ভাইরা বলে যে
অন্য ভাবে তাকে ট্রিট করে আর কি। যে একটু কর্মচারীর সঙ্গে মালিকের মেয়ের কখনো বিয়ে হয় নাকি। পরে আমার আব্বা বেঁচে থাকা অবস্থায় ওনাকে আমার আব্বাই পছন্দ করে একটা মেয়ে বিয়ে দিয়ে নিয়ে আসে। আচ্ছা। বিয়ের পরে উনি তখন ওনার বাড়িতেই থাকে। তারপর আব্বা আমার ভাইরা আবার জমিদারের বাচ্চা, এই জমিদারি একটা ভাব ছিল, ওনারা কোথায় জমি আছে কোথায় কি হচ্ছে ব্যবসা বাণিজ্য এগুলি দেখতো না। আচ্ছা। তা আব্বা ওনাকে দিয়ে সব গোপন কাজ সব কাজে লাগাতো। এই সুযোগটা উনি নিয়েছিল। নেওয়ার পরে আমাদের সিনেমা হলটাকে সে জাল করে অন্যজনের নামে রেজিস্ট্রি করে দেয়। ওকে। সিনেমা হলটা রেজিস্ট্রি করে দেওয়ার পরে আমার আব্বা হঠাৎ হার্ট অ্যাটাক করে মারা যায়। তখন আমার ভাইরা জানতে পারে যে ও এই কাজটা করছে, তখন হল থেকে বের করে দেয়। বের করে দেওয়ার পরে উনি অন্য একটা সিনেমা হলের ম্যানেজার হয়। আচ্ছা। পরে উনি কৌশল ভাবে, উনি অনেক ব্রেনি মানুষ, কৌশল ভাবে উনি নিজে একটা সিনেমা হল তৈরি করে। সেটা সে করেছে। ওকে। আপনি এই ঘটনায় গেলেন আপনার লেখাপড়ার কথা থেকে, আমি ঠিক জানি না কেন গেলেন। হ্যাঁ হ্যাঁ। তো ওই সিনেমা হলে দাঙ্গা সিনেমা চলছিল, ওইটা আমার দেখার খুব ইচ্ছা ছিল। আমার মামাতো বোনের সঙ্গে, যেহেতু আমি নানির বাড়িতে এখানে থাকি, তো আমার দুই মামার মানে আশেপাশে মানে চাচাতো মামার, ওদের নিয়ে আমি সিনেমা দেখতে গেলাম। আমার সঙ্গে উনিও আছে সিনেমা হলে, ওনার সিনেমা হলে সিনেমা দেখতে গেলাম। সিনেমা দেখতে যায় বের হচ্ছে, সিনেমা হল ভেঙেছে, বের হচ্ছে, আমার আবার স্যান্ডেল ছিঁড়ে গেছে সিনেমা হল। ওকে। তো বের হওয়ার পরে উনি বসে আছে চেয়ার নিয়ে। উনি ড্রিঙ্ক করতো অনেক বছর, সে 24 বছর ধরে শুধু ড্রিঙ্ক করছে। বাড়িতে রাত্রে যেত না, ওই ভোরে সবাই অনেক লোকজন নিয়ে যে রেখে আসতো, এরকম একটা পর্যায়ে ওনার জীবনটা কাটছিল। আচ্ছা। পরে আমার সঙ্গে দেখা, কিরে কত বড় হয়েছিস, ভালো আছিস কিনা, কথাবার্তা বলে আমি বললাম যে ভাই আমি তো এখন বাড়িতে মেরামারাতেই থাকি, তো আপনি আসেন, বেড়াতে আসেন। তো উনি হাঁটতে হাঁটতে আবার আমাদের সঙ্গে রেল লাইন পর্যন্ত পার করে রাস্তায় চলে আসলো। ওনার হলে আবার চাকরি করতো, আমাদের এক ভাবি হয়, ওনার হলে চাকরি করতো, লেডিস গেটম্যান, ভাবি বলে ডাকতাম আর কি। তো ভাবির কাছ থেকে আমার ঘটনা শুনছে যে আমার বাচ্চা কাচ্চা বাঁচে না, আমার সমস্যা এসবগুলি শুনছে। পরের দিন সকালে এসে চলে আসছে আমার বাড়িতে। পরের দিনে সকালে না, এই দুপুরে 12টা 12:30টার দিকে চলে আসছে। এখানে আর একটু কথা বাকি আছে, যেটা ওনার হল থেকে যখন আমরা আসতেছিলাম, বাসায় আসতেছিলাম, তো রেল লাইন আছে আর কি সিনেমা হলের সামনে, পার হয়ে আসতে আমাদের এক ভাইয়ের সঙ্গে দেখা। ওনারা আবার হাজি মানুষ, নামাজ কালাম পড়ে, সিনেমা এগুলি পছন্দ করে না। আমি খুব শ্রদ্ধা করি ওনাকে। তারপরেও দেখছে যে আমরা সিনেমা হল থেকে যাচ্ছি, তখন বলছে কিরে সিনেমা দেখতে গেছিলি, জিজ্ঞাসা করছে। তো লজ্জা পায়ও সত্য কথাটা বললাম যে হ্যাঁ ভাই, দাঙ্গা ছবিটা আমার অনেকদিন ধরে দেখার ইচ্ছা ছিল, তো এই জন্য আমি দেখতে আসছিলাম। যাই হোক বলে আমরা চলে গেলাম। এরপরে উনি এই হল মালিকের সঙ্গে একটা আলাদা সম্পর্ক তৈরি করে। আমাদের এক মামা সম্পর্কে, বাড়ির পাশে গরিব মানুষ, উনি ওনার সঙ্গে মোটামুটি একটা ভালো সম্পর্ক, উনি নিয়ে যায় মূলত আমার বাড়িতে। পরে আমি যেহেতু মেহমান আসছে, আমি মুরগি টুরগি জবাই করলাম, বাড়িতে মুরগি পালতাম, জবাই করে রান্না বান্না করে খাওয়াই দাওয়াই দিলাম। এরপরে আমার সম্পর্কে উল্টাপাল্টা কথাবার্তা ওনাকে বলতো আমার হাজবেন্ড। ওই যে আমাদের যে ভাইটার সঙ্গে দেখা হলো, এখানে আর একটা কাহিনী আছে, সেটা হচ্ছে আমার যে খালা মারা গেল, ওই খালার শ্বশুর বাড়ির কাছে ওই ভাইয়ের বাড়ি। আমার খালা মারা যাওয়ার পরে উনি ঢাকা চলে আসে লেখাপড়া করা অবস্থায়, এবং লেখাপড়া করে ঢাকায় বিয়ে করে। তার বাচ্চা যখন ক্লাস 6-এ পড়ে তখন সে আমাদের এলাকায় যায়, ভাবি সহ। তো যাই হোক, ভাবির সঙ্গে ভাইয়ের সঙ্গে আলাদা পারিবারিক একটা সম্পর্ক তৈরি হয়ে ওঠে, মানে আদান প্রদান, আসা যাওয়া সবই চলে। এই জিনিসটা আমার হাজবেন্ড পছন্দ করতো না। উনি পছন্দ করতো না, ঠিক আছে, আমাকে বলো যে আমি এটা পছন্দ করি না, সেজন্য আসে না, বা আমাকে না বলতে পেরে এই হল মালিককে সেই সব গল্পগুলি করতো। জটিল। সে কখন আমাদের বাড়িতে আসে, কি বারে আসে, মানে এইগুলি তাকে ইনফরমেশন দিত। যে হল মালিক আলটিমেটলি আপনাদের বাড়িতে এক অর্থে চাকরগিরি করেছে, সেটা বলি আমরা। উনি ওই সময় উঠে আসতো, যখন উনি আসে তখনই দেখি যে আমার ভাইটা আসলে উনি আশেপাশে ঘুরঘুর করে। আমার হাজবেন্ড মানে কি করি না করি এই ইনফরমেশন গুলো নেওয়ার জন্য। এখন তো আপনি হাজবেন্ডের বাসাতেই আছেন না? আমার বাড়িতে, আমার নানির বাড়িতে। তখন নানির বাড়িতে থাকেন, হাজবেন্ডের সঙ্গে একটা সেপারেশন? না, ওর সঙ্গে নিয়ে আসি এখানে, ওনাকে সঙ্গে করে চলে আসি আমার নানির বাড়িতে, হাজবেন্ডকে সাথে করে নিয়ে। তারপরে এক পর্যায়ে এই জিনিসটা জটিল রূপ ধারণ করলো। খুব স্বাভাবিক। জটিল রূপ ধারণ করলো। উনি তো নেশা করতো। আপনার হাজবেন্ড? না,
ওই যে হল মালিক, হ্যাঁ ইনি নেশা করতো, গাঁজা খাইতো, হ্যাঁ গাঁজা টাজা খাইতো, এরকম আমি এগুলি করতাম না, মাঝে মাঝে গাঞ্জাম হতো। কিন্তু ওনাকে মদ খাওয়ায় রাত্রিরে 12টায় 11টায় শীতের ভিতরে দেখা যাচ্ছে নিয়ে চলে আসতো আমার বাড়িতে। তখন আমি 2-1 দিন দেখার পরে আমি আমার হাজবেন্ডকে বললাম যে এই লোক যেন আমার বাসায় না আসে। এ কোন ধরনের অভ্যাস? আমি একটা মেয়ে মানুষ, বাচ্চা নিয়ে ঘরে শুয়ে থাকি, আর বাইরের একটা পর পুরুষ নিয়ে এসে ঘরে বিছানার পরে বসতে দেয়, শুইতে দেয়, এই কোন ধরনের কথা? যখন ওনাকে এটা জানালাম তখন উনি বলল, উনি আসলে সমস্যা হয় তোমার, আর তোমার ওই ভাই আসলে কোনো সমস্যা হয় না। মানে ওনাকে মিন করে যখন এই কথাটা বললো, তখন আমি বললাম ঠিক আছে, উনিও আসবে না, ইনিও যেন না আসে, দুইজনই বন্ধ করো। দুইজনই বন্ধ করো। উনি আসবে না, আমি ওনাকে বলে দেবো উনি আসবে না। জি। আর তোমার ওই লোক যেন আমার এখানে না আসে। এরপরে যখন আমি দুইজনকে আসতে নিষেধ করলাম, তখন যখন আসতে পারলো না বাসাতে, তখন আলাদা ধরনের পলিসি শুরু করলো। সেটা আশেপাশের লোকজনকে বললো, যদি ওই আমার ওই ভাইয়ের কথা বলে, উনি যদি আসে তাহলে হচ্ছে তোমরা দরজা, বাইরে থেকে দরজা বন্ধ করে দিবা, দিয়ে বিয়ে পড়াই দেবা তার সঙ্গে। মানে এক ধরনের সন্দেহ আপনাকে নিয়ে, তুমুল সন্দেহ হচ্ছে। আপনি তাকে ভাইয়ের চোখেই দেখতেন? হ্যাঁ, সে আমাকে একদম আপন বোনের মতো জানতো, আমিও তাকে সেইভাবে দেখতাম। এই সন্দেহগুলো খুবই মারাত্মক। আচ্ছা বলুন। তারপরে ওই ভাই মোটরসাইকেল নিয়ে যাওয়ার সময়, মানে আমি বাড়ি থেকে বলে দিলাম, আসলো না, আমি বললাম ভাই আপনি আসেন না, এখানে অনেক ধরনের ষড়যন্ত্র চলছে, আপনার কোন ধরনের ক্ষতি হোক এটা আমার চাইনি। আমার নানি এবং আমি বুঝাই বললাম যে কিছুদিন আসেন না। আচ্ছা। এরপরে উনি রাস্তায় যাচ্ছে, রাস্তার ভিতরে সব মানে কিছু ছেলেদেরকে টাকা পয়সা দিয়ে ওনাকে একটা হ্যারাস করার চেষ্টা করে। আপনার হাজবেন্ড? হ্যাঁ, মানে না আমার হাজবেন্ড না, ওই যে ওনাকে সঙ্গে করে নিয়ে এটা করে আর কি, হল মালিক সাথে করে নিয়ে। হ্যাঁ, এটা যাই হোক, ওনাকে গায়ে হাত দেয় না, তারপরে কলার ধরে বলে যে এই এলাকায় আসলে খবর আছে। উনি বিষয়টা অনেক কষ্ট পাইছে আর কি, চলে যায়। এরপরে আমার পরে নতুন পলিসি শুরু হলো। কিছুদিন পরে শুনছি যে আমার সঙ্গে ওই হল মালিকের বিয়ে হয়ে গেছে। এই ধরনের কথাবার্তা আপনার হাজবেন্ড ছড়ালো? ওকে। যখন দুইজনই আসা বন্ধ, তখন এই কথাটা আসে। কিন্তু আমি তো ওই লোককে দেখতে পারি না, তখন ওই লোকের এগেনস্টে আমি, অথচ এই কথাটা আসলো যে আমার সঙ্গে ওনার বিয়ে হয়ে গেছে। এরপরে আমাদের এক ওই যে যেই ভাবি, দুঃসম্পর্কের ভাবি, ওনার সিনেমা হলে চাকরি করে, ওনাকে আমার বাড়িতে পাঠায় পলিসি করে যে ওই বাচ্চা না কবিরাজের কাছে আমার ওই চাচি, মানে ওই ভাবি শাশুড়ি যাবে, আমাকে নিয়ে যাবে। যেহেতু আমি ঘুমের ওষুধ খেয়ে ঘুমন্ত অবস্থায়, মন খারাপ, তো আমার হাজবেন্ড আবার ওকে বলে নিয়ে যান তো, একটু মন টন ভালো হয়ে আসবে না, একটু বেড়াই টেড়াই নিয়ে আসেন। উনি নিজেই আমাকে, বললাম না আমি যাবো না, যেহেতু স্বাভাবিক না, অস্বাভাবিক। তারপরে একটা গাড়ি ভাড়া করে দিয়ে নিজেই আমাকে উঠাই দিয়ে আসলো। তখন আমি, ওটা হচ্ছে পাবনা জেলার ভিতরে, আমার ওই ভাবির মায়ের বাড়ি। তো আমার ওই চাচি, মানে ভাবি শাশুড়ি, আমি ও, আমরা তিনজন বাচ্চা নিয়ে চলে গেলাম আমার বাবার বাড়ি। ওনারা পিঠা টিঠা বানাইছে, খাওয়ার আয়োজন করছে। হঠাৎ রাত্রি 1:30টার সময় আমরা ওখানে ঘুমাই আছি, 1:30টার সময় লোকজন, মানে ঘুমন্ত অবস্থায় রাত 1:30 বাজে, তখন গাড়ি ভরে লোকজন চলে আসছে বাড়িতে। দরজা ধাক্কাধাক্কি করছে, অনেক ইয়ে করছে, সরসার করছে, উঠে পড়ছে। কি অবস্থা পরে শুনে যে ওই হল মালিক নাকি, ওনাকে নাকি পাওয়া যাচ্ছে না, আমি নাকি ওনার সঙ্গে ওখানে গেছি। ঠিক আছে, হাজবেন্ড যখন এগুলো কথা বলে তখন কিছুটা হলেও বিলিভ করা শুরু করে। হ্যাঁ, হাজবেন্ড আমার উঠাই দিছে গাড়িতে, আমি ওখানে যাব না, আবার লোকজন নিয়ে সে ওই বাড়িতে আসছে, মানে আপনাকে একটা ফাঁদে ফেলার চেষ্টা করছে লোকজন নিয়ে, এবং নিয়ে আসছে কাদের, ওই হল মালিকের ভাইদের সঙ্গে করে নিয়ে আসছে। তখন আমি বললাম যে সকালে কবিরাজ দেখাবো আর কি, রাত্রির এই ঘটনা। তখন ভোর থাকতে থাকতে আমি বললাম যে হল মালিক এখানে আসবে কেন? তখন আমি আমার ওই হাজবেন্ডকে সঙ্গে করে ভোরেই অন্ধকার থাকতে থাকতে আমি তাহলে আগে বাড়িতে যাব, কি হয়েছে আমার জানার দরকার। ওনার সঙ্গে চলে আসলাম। এসে আমি বাড়িতে না এসে আমারই এক পরিচিত বোনের ওখানে উঠলাম, যে আগে পরিস্থিতিটা বুঝি, যে ওখানে লোক পাঠাই যে উনি হলে আছে কিনা, আসলে এ ধরনের কোনো ইয়ে হয়েছে কিনা সঠিক তদন্ত করার জন্য আমি একটা আমার ওই বোনের এক ছেলে পাঠাইলাম। এসে বলে না, হল মালিক আছে। হ্যাঁ, হল মালিক আছে, কই এ ধরনের তো কোনো কিছু শুনলাম না। কিন্তু যেভাবে লোক নিয়ে গেছে, গাড়ি ভরে লোক গেছে, সেটা অনেক কিছু ঘটে গেছে, এরকম একটা কিছু। তখন আমি বললাম ঠিক আছে, বেশ শান্ত, সমস্যা নাই। আমার আবার অনেক বড় বড় চুল ছিল, আর স্লিম ছিলাম। আমাকে আমার ওই বোনের মেয়েটা আমার সাজাইতো, শুধু টিপ পরাইতো, লিপস্টিক পরাইতো, চুল বেঁধে দিত, সাজগুজ করায় আমাকে। এবার বলছে এবার বাড়ি যান, একটা স্টুডিওতে যায়, একটা বউর সাথে ছবি উঠায়, তারপরে বাড়ি যান। এভাবে হাসি খুশি করে আমার হাজবেন্ডের সঙ্গে বাচ্চা নিয়ে আমি চলে আসলাম। স্টুডিওতে ছবি উঠালাম, সত্যি ওকে সঙ্গে করে ছবি উঠে বাড়ি আসছি। আসার পরে দেখছি গ্রামের লোক আমাকে দেখে দৌড়াচ্ছে,
মানে কি যেন একটা ঘটনা আমার বাড়িতে ঘটছে। পরে বাড়ি পর্যন্ত যে দেখি বাড়ি বোঝায় লোকজন, আমার নানি কান্নাকাটি করছে। ওই সময় দেখছি আমাদের ওই ভাইও আসি নানির সাথে ইয়ে করছে। আপনি হল মালিকের সঙ্গে চলে গেছেন? হ্যাঁ, হল মালিকের সাথে আমার বিয়ে হয়ে গেছে। ওকে ওকে। এখন আমার হাজবেন্ডের পলিসি সব এলোমেলো হয়ে গেল। ওই তো ওই লোকের সঙ্গে বাড়িতে নিয়ে আসছে, তাই না? তখন আমার বোন তো আবার ওর ভাবি হয়, এই বিষয়গুলি সে বাড়িতে চলে যায়, যাই সবার সঙ্গে শেয়ার করে। আচ্ছা, তখন মানে ঘটনা আলাদা হয়ে গেল, খুব স্বাভাবিক। আলাদা হয়ে গেল। বাড়িতে যখন সবার সঙ্গে আলোচনা করে সবাই বলে এতগুলি ফার্নিচার, এত গহনা, এত জিনিসপত্র সব অন্যজনার হয়ে যাবে, তুই যে কোনো পলিসিতে ওকে এখানে আবার নিয়ে আয়। মানে আমাকে ওই শ্বশুর বাড়িতে আবার নিয়ে যাওয়ার জন্য সবাই বুদ্ধি দেয়। কাকে সেটা কাকে নিয়ে আসার কথা বলে? মানে যে কোনো পলিসিতে আপনি কাকে নিয়ে আসবেন? আমাকে। ও ওকে। মানে আমার সঙ্গে হল মালিকের বিয়ে হয়ে গেছে, এরকম কথাবার্তা। এইভাবে ওকে যখন মানুষ উল্টা বুদ্ধি দিতে লাগলো, তখন ওই হল মালিকের বিরুদ্ধে, তখন সে বিরুদ্ধে চলে গেল আপনার হাজবেন্ড। হ্যাঁ, যে বাড়িতে পরামর্শ করে আমাকে পলিসি করে যে আমার মামাতো বোনের বিয়ে, তুমি গহনা টহনা গুলি উঠাও, চলো বিয়ে খেয়ে আসি। মানে নর্মাল একটা ব্যবহার করলো। তখন আমি গহনা টহনা গুলি উঠায়ে বাড়িতে রাখতাম না, ব্যাংকে রাখতাম, আমি উঠায় ওর সঙ্গে বিয়ে খাতে গেছি। বিয়ে খেতে যাই দেখি যে বিয়েও না কিছু না, মিথ্যা কথা বলে আমাকে ওর বাড়িতে নিয়ে গেছে। হ্যাঁ, আমাকে ওইভাবে নিয়ে গেছে। তখন আমি চিন্তা সব বোঝার পরে আমি তখন, আমার বোন আমাকে আজে বাজে কথা বলছে, মরতে পারিসনি তুই, এইভাবে কলঙ্কিত করছিস, আমাদের সবার মুখ ছোট করছিস, সেভাবে কথাবার্তা বলছে আমার বোন। স্বাভাবিক, তার খারাপ লাগছে, ওই বাড়ির তো বউ সে, মানে আমার চাচা শ্বশুরের ছেলের সঙ্গে বিয়ে হয়েছিল আর কি। যাই হোক, পরে আমি কি করছি, রাত্রে বললাম যে আমি ঠিক আছে, আমি থাকবো, আমি তোমার বাড়িতে যাই থাকবো না, আমি আমার বোনের বাড়িতে থাকবো বলে আমার বোনের বাড়িতে আমি ঘুমাইছি। আর ওই জানালার কাছে সারা রাত বসে থাকছে, আমি বের হয়ে পলাই কিনা। মানে আমি যখন ওর বাড়িতে গেলাম না, আমি একবার পলিসি করলাম আমি ওর বাড়িতে যাবো না, ওই বাড়ি থেকে যখন বের হয়েছি আমি বাড়িতে যাবো না, আমি এখানে থাকবো, মানে আপনার শ্বশুর বাড়ি? শ্বশুর বাড়িতে। এখন আমি ওখানে থাকলাম। ভোরে রমজান মাস ছিল, সবাই চেরি খাই ঘুমাইছে। আমার বোনের মেয়েটাকে বললাম যে বাবু গেটের চাবিটা একটু দাও না। হ্যাঁ, ওকে ফুসলে, যাই হোক, ওর কাছ থেকে 10টা টাকা নিয়ে আমি আমার ওই বাচ্চাটাকে চাদর দিয়ে জড়াই শীতের মধ্যে অন্ধকারের ভিতরে বাঁশের ঝাড় কোন দিক দিয়ে চলে আসি। এসে একটা ফার্স্ট ট্রিপ একটা গাড়ি পাই, বাস, ওই বাসে করে আমি বাড়িতে চলে আসছি। বাড়ি মানে কোথায় এটা? আমার যে বাড়িতে, নানি বাড়িতে যেখানে আমি থাকি, এখানে আমি বাচ্চাটা নিয়ে চলে আসছি। আমি স্বাভাবিক বাড়িতে যে কান্নাকাটি করছি যে কি হলো, এটা এলোমেলো সব হয়ে গেল। রাত্রিরে যে আমার বোনের বাড়িতে আমি ভাত খাই নাই, আবার সকালে ঘুরে তো পালাই আসছি, খাই নাই। নানি আমাকে খাবার দিচ্ছে, এর মধ্যে আমার ভাই চলে আসছে, আমার ইমিডিয়েট বড়টা। তো ও এসে আমার মামাতো ভাইদের সঙ্গে নিয়ে এসে বলছে তুই কালকে গেলি, আবার সকাল না হতে চলে আসছিস, কি হয়েছে, সমস্যা কি? তার মানে সকালে উঠে যখন দেখছে আমি পালাইছি, তখন ও আমার কাছে না এসে আমার ওই বাড়িতে আসছে, আমার ভাইয়ের কাছে এসে বুঝাইছে যে আমি হয়তো ওই হল মালিকের সাথে হয়তো আমি চলে একটা জিনিস বুঝতে পারছি যে সাংসারিক টানাপোড়েন এতটাই জটিল হয়ে গেছে যে আপনার নামে বদনাম ছড়ানোর জন্য সমস্ত চেষ্টা করে যাচ্ছে আপনার হাজবেন্ড, এবং সেটা কখনো হল মালিকের নামে, কখনো আপনার ভাইয়ের নামে, যেখানে আপনার বিন্দুমাত্র কোনো ধরনের কোনো চিন্তা ভাবনা আপনার জায়গা থেকে ছিল না, আপনি সেটাই বলছেন। হ্যাঁ, বলুন। তারপর তখন আমি বলছি যে ঠিক আছে, তোরা এতদিন চাইছিস আমি ওর সঙ্গে সংসার করবো না, ছাড়াই নেওয়ার জন্য অনেক চেষ্টা করছিস, আমি আসি নাই, রাইট, তোরা আনতে পারিস নাই। আর আজকে আমি বলছি যে আমি ওর সঙ্গে সংসার করব না, তোরা আমাকে সংসার করাতে পারবি না। কারণ একটা স্বামী বেঁচে থাকতে সংসার করছে, সে অবস্থায় যদি পর পুরুষ ঘরে আসে বসে থাকে, এই জন্য দায়ী কে? এই জন্য দায়ী তো সে তো নিয়ে আসছে, রাইট। আর আমি নিষেধ করার কারণে আমার সঙ্গে আর একটা কলঙ্ক জুড়াই দিছে, জটিলতা। অতএব তার নিজস্ব কোনো কিছুই নাই, যে পরের কথায় উঠে বসে। হ্যাঁ, আমাকে বলে আমি তো জানি তুমি ভালো, লোকে যে বলে, মানে লোকে বলে সেজন্য সে আমাকে অত্যাচার করে, মারধর করে, কিন্তু সে জানে না, সে কখনো দেখেনি আমি ভালো কি খারাপ, এরকম সে জানে না, লোকের কথায় সে চলে। এক পর্যায়ে তার মানে আমাকে আমার ভাইরা কোনোভাবেই থাকতে দিল না, চল তোকে ওখানে নিয়ে যাবো, তাহলে আমি ওকে ডিভোর্স দিব, আমি থাকবো না, আমার যা আছে তো আমাদের পালা লাগবে না, আমার মতো আমি চলতে পারবো। আমার বাপ মানাইতে কি হয়েছে, আমি আমার মতো চলতে পারবো, তোদের গাড়ির বোঝা হবো না। ও নিয়ে গেছিল একরকমের পলিসি করে, সেটা একরকম ছিল, কিন্তু আমি পালাই আসছি। আসার পরে যদি তোমরা আমাকে রেখে আসো, তাহলে আমি ছোট হয়ে যাবো, যে তোর ভাইরা রাখেনি আমার রেখে গেছে, তাহলে আমি ছোট হয়ে যাচ্ছি। পরে বললো ডিভোর্স, ওখানে যাই ডিভোর্স করাই নিয়ে আসবো নি, তাহলে ওকে এখানে আসতে বলবো না, ওখানে দুলা ভাই আছে, বোন আছে, যাই ওখানে একটা ব্যবস্থা করবো। আমি কিন্তু গাড়ির ভিতরে জিদ করে আবার গেলাম, যে শাড়ি পরে গেছিলাম ওই শাড়ি পরে আবার ওইভাবেই আবার গেলাম না খেয়ে।
তা আমি গেলাম গাড়ির ভিতর, বলছি আমার ভাইকে যে তুই আমাকে যদি রেখে আসিস, এবার তো বাড়িতে আসছিলাম, এরপরে কিন্তু বাড়িতে আসবো না, আমার কতদিন তালা বন্ধ করে রাখবে, আমার চুল পাকি যাবে, দাঁত পড়ে যাবে, আমি যেদিন সুযোগ পাবো সেদিন ওখান থেকে পালাবো, আমি ওর সাথে সংসার করবো না। মানে আপনার মনের মধ্যে সংকল্প তৈরি হয়ে গেছে? হ্যাঁ, আমি ওর সাথে কোনোভাবেই সংসার করবো না, আমি লোকের বাড়ি কাজ করে খাওয়া প্রয়োজন হলে, তাও আমি ওর সাথে সংসার করবো না। তারপরে ঠিক আছে রেখে আসবো না, নিয়ে আসবো, এসব বলে নিয়ে যেয়ে সব চেঞ্জ, যাওয়ার পরেই সব চেঞ্জ। মানে ও এসব বলে গেছে ওদেরকে যে আপনার নিয়ে আসেন, আমার ভাই নিয়ে গেছে, নিয়ে যায় ধাক্কা মেরে আমার বোনের বাড়ির দরজা আগে ওখানে ফেলে দিয়ে আসলো, কোনো কথা নেই। আমার বোন চুল ধরে মার শুরু করে দিল। তখন আমার বোনকে আমি বললাম আমি এই তোদের বাড়ি থাকবো না, আমি থাকলে ওর বাড়িতে যাই থাকবো। মানে আপনার জামার বাড়িতেই থাকবে? হ্যাঁ। তারপরে আমি ওই বাড়িতে, আমার শাশুড়ি এসে নিয়ে গেল, ওই বাড়িতে থাকলাম, কিন্তু আমাকে তালা বন্ধ করে রাখে, বের হতে দেয় না। আমার শাশুড়ি চুরি করে খাবার দিয়ে আসে, এমনকি বাথরুমে গেলেও চোরকে যেমন ধরে নিয়ে যে দাঁড়ায় থাকে দড়ি দিয়ে বেঁধে, ওইভাবে সে আলাদাভাবে দাঁড়ায় থাকতো, বসে থাকতো আমি যখন টয়লেটে যেতাম। মানে আপনার স্বামী এভাবে আপনাকে পাহারা দিত। এক সময় আমাকে কি করে, ওই পা কেটে দেয়, পায়ে রক কেটে যায়, রক্তাক্ত হয়ে যায়, মানে এখানে দাঁড়ালে রক্ত যায়, দূরে যায়, ছুটে পড়তো, মারতে মারতে এই অবস্থা করে। আমার শাশুড়ি ওই বেটনোভিট মলম নিয়ে এসে দেয়, মুখটা কোন রকম বন্ধ হয়ে যায় বেঁধে রাখা, কিন্তু ভিতরে ইনফেকশন হয়ে আমার সেপটিক হয়ে যায়, অবস্থা খুবই করুণ। আমি পলিসি করলাম যে আমাকে তো তালা বন্ধ করে রাখছে, এই যে এইগুলি করছে, আমার তো একটা বিকল্প ব্যবস্থা করতে হবে। সেই সময় তোর রূপ দেখি লোক ভুলে যায়, তোর এই রূপ আমি নষ্ট করে দেব, তুই আমার কাছ থেকে চলে যাবি, যাই অন্য জায়গায় সংসার করবি, এটা আমি হতে দিব না। অ্যাসিড নিয়ে আসে, কখন আমি জানি না, অ্যাসিড নিয়ে এসে ঘরে রেখে দিছিল। রাখার পরে ওইভাবে বলছে, মানে একদম মানে সিনেমার যেমন ভিলেন গুলি যেভাবে বলে ওইভাবে আমাকে বলছে, ওইভাবে বলছে, আর অ্যাসিড নিয়ে আমার মুখে মারি দেবে, ঢালবে। তখন আমি চিৎকার করে, সন্ধ্যাবেলা আজান পরে আমার শাশুড়ি নামাজে বসছে, ওই সবে চিল্লাতে শুরু করছে যে আমাকে অ্যাসিড মারি ইয়ে করছে। তখন আমার শাশুড়ি নামাজের থেকে উঠে এসে ছেলের পা জড়াই ধরে, নিজের ছেলের পা জড়াই ধরে, যে তুই ওকে আর এত শাস্তি দিসনি, তোর এতিম মানুষ, বাপ মানায়, আল্লাহ নারাজ হবে, তোর ভালো না লাগলে তুই ওকে ছাড়ি দে, চলে যাক, যেদিক সেদিক চলে যাক, তাহলে তুই এই কাজটা করিসনি। আমার শাশুড়ি যখন এভাবে ছেলের পা জড়াই ধরলো, বাধ্য হয়ে তখন সে থেমে গেল। আমি চিন্তা করলাম যে এভাবে যদি আমি জিদ করতে থাকি তাহলে আমাকে তালাবন্ধ অবস্থায় থাকতে হবে, কতদিন থাকবো। আমি পলিসি করলাম যে ওদের সঙ্গে মিল দিয়ে চলি, ওদের সঙ্গে মিল দিয়ে চলে একটা পর্যায়ে স্বাভাবিক হয়ে যাবে, তখন আমি পালাই যাবো। মানে খুব পরিকল্পিত হবে এখান থেকে বের হতে হবে, আপনাকে বের হতে হবে। এর মধ্যে আমার ভাইরা করছে আমাকে ওখানে রেখে এসে আমার যে জিনিসপত্র ছিল, আমার সংসারের যত জিনিসপত্র ছিল সব গাড়ি বোঝাই করে ওদের কাছে পাঠাই দেয়। মানে যা করবো ওখানে গিয়ে করো, এখানে কিছু হবে না। না, মানে আমাকে দিয়ে আসলো ঠিক আছে, তারপর আমাকে দিয়ে এসে বলে আসছে যে ও যদি বাড়াবাড়ি করে তুমি মারি ফেলো, ফেলে রশি দিয়ে টাঙাই রাখো, আমরা কেউ তোমার নামে কেস করবো না, কিছু বলবো না। এটাতে আরো মানে ভাইরা তো রাগ করে বলছে, কিন্তু সে পাওয়ারটা বেশি পেয়ে গেছিল, যে তো কেউ নাই, আমি যা করবো তাই। কিন্তু আমার শাশুড়ি, ভাসুর, এরা আমার দেবর ননদ, এরা আমার ভালোবাসতো, আমাকে ভালো ইতে দেখতো, ওরা বলতো যে দিদি চোখ যায় চলে যাও। যাই হোক, আমি বললাম এখানে আলাদা করে বাড়ি করবো, এই করবো তাই করবো, বুদ্ধি টুদ্ধি দিতে দিতে আস্তে আস্তে তালাও বন্ধ করা, মানে তালা দিয়ে বাড়ি যেত না, মানে তালাটা খুলতে পারলাম। হ্যাঁ, তালাটা খুলতে পারলাম। তারপরে আমি যখন স্বাভাবিক পরিস্থিতি, যখন কিছুটা স্বাভাবিক হয়ে আসে, তখন আমার তো টার্গেট আছে, আমি চলে যাবো। আমি এখানে কোথায় যাবেন কোনো প্ল্যান নাই, কিন্তু আপনি বের হয়ে যাবেন। আমাকে বের হতে হবে। এর আগে আমার যখন বাচ্চা মারা যায়, যাওয়ার পরে আমি অ্যাবনর্মাল হয়ে যাই, বাচ্চার কথা মনে উঠলে আমি ওয়ালের সঙ্গে মাথা ঠুকতাম। আচ্ছা। ওই এমন অবস্থায় আমার চোখের একটা সমস্যা হয়ে যায়। রাজশাহীতে ডাক্তার সালাউদ্দিন ছিলেন, ওনার ওখানে আমি ট্রিটমেন্ট করতে গেছিলাম। তো একজন মহিলা ডাক্তার ছিলেন, ডাক্তার খোদেজা নামের, ওনার সঙ্গে আমার একটু পরিচয় হয়। তখন উনি বলছিল যে তোমার যদি তেমন কোনো সমস্যা হয় কখনো, তাহলে আমার কাছে চলে আসো। উনি ওনার একটা কার্ড দিছিল আমাকে। আচ্ছা, তো আপনি কার্ডটাকেই মনে প্রাণে মনে করেছেন যে ওখানে গেলে হয়তো আপনি কিছু একটা পাবেন। আচ্ছা, এরপরে কি করলাম, পাশের বাড়ির এক মহিলাকে ডেকে আমার যে আলমারিতে শাড়ি টাড়ি ছিল, এইগুলি সুতার কাপড়গুলি কাঁথা পড়ার নাম করে সে ভাঁজ করে করে কাঁথা পড়লাম, বুদ্ধি খাটালাম, দিয়ে সেলাই করতে দিছি অন্যের বাড়িতে। অনেকগুলি কাপড় আমি বের করে করে এভাবে দিয়ে দিছি এবং গহনা দিয়ে দিছি। ওই মহিলাকে আমাকে সাহায্য করবে পালাতে, মানে ওর কাছে প্ল্যানগুলো আপনি শেয়ার করতেন। হ্যাঁ, আর ছোট বাচ্চা, তখন এই বাচ্চাটা নিউমোনিয়া হওয়ার পরে উনি তো শুধু অসুস্থই হয়, যে আমার যে অশ্রু। তো আমি বাচ্চা ফেলে রেখে কোথায় যাব, কিভাবে এই করবো, তো ওকে সঙ্গে নিতে হবে।
এক পর্যায়ে যেদিনকে আমি বের হয়ে যাব সেদিনকে আমি পলিসি করলাম, বাজারে পাঠাইলাম। ওরা ওই এলাকার ভ্যান গাড়ি চলে, টাপাওয়ালা ভ্যান, রিক্সা না, ওইটাতে করে আমাকে চরে সেই আবেদের ঘাট বলে সেখানে আমাকে রেখে আসবে, ট্রলারে আমি ওই পারে পার হব। এমন একটা পর্যায়ে যে উনি বাজারে গেছে, এই সময় যারা আমাকে পার করে দিয়ে আসবে তারা আমার বোনকে বলে দিছে যে সে পালাই যাচ্ছে। এমন সময় আমি ধরাটা খাইছি, আর 10-15 মিনিট হলে কিন্তু আমি চলে যাই। এরপরে ও এসে শুরু করলো আমাকে আবার মারধর, যে তুই যেন আমার সঙ্গে নাটক করছিস, পলিসি করছিস, তুই অমুকের সাথে চলে যাবি, সেই জন্য মানে ওদের ধারণা আমি হল মালিকের সঙ্গে চলে যাবো, পালিয়ে যাবো। তখন আবার নতুন ভাবে মারি আমাকে ঘরের ভিতরে আবার আটকাইছে, ঘরের ভিতর দিয়ে চিকল উঠাই দিছে, তালা আনতে গেছে আমার বোনের কাছে। এই সুযোগে দরজার ফাঁক দিয়ে দেখি আমার ওর এক ভাবি বাড়ির ভিতরে আসছে। তো আমি দরজা দিয়ে বলছি যে মেজাপ আমার দরজাটা একটু খুলে দেন। তো ওরা কিন্তু এগুলো জানে না যে এই ঘটনাগুলি ঘটছে। ওরা শিকল খুলে দিছে, আর আমি ঘর থেকে বের হয়ে গেছি বাচ্চাটা কোলে নিয়ে, আর ও গেটের কাছে সে ধরে ফেলছে, পালাতে পারি নাই। তখন আমাকে উঠানে মানে আমি দৌড়াচ্ছি আর আমার পিছনে পিছনে দৌড়াই বেড়াচ্ছে, বাচ্চা কোলে নিয়ে আমি দৌড়াচ্ছি। এইভাবে এক পর্যায়ে আমাকে এই জায়গায় ঘুষি মারার পরে আমি সেন্সলেস হয়ে যাই। আপনার চোখের উপরে কাঁটাটা ওইটা? হ্যাঁ। জ্ঞান যখন ফিরে তখন দেখি আমার শাশুড়ি আমাকে নিয়ে কাঁদছে, আর চারিদিকে লোক আর লোক। ওর চাচাতো ভাবি টাবি আশেপাশে লোকজন এত বাজে বাজে কথা বলছে আমাকে, তোক ছাড়িয়ে অমুকের কাছে চলে যাবে, মানে নোংরা নোংরা গ্রামে যে কথাবার্তা হয়। তখন আমি জিভতে মানে ওইসব কথা শোনা পর্যন্ত ফেসে গেলাম। ওই সময় তো আমি ধরা খেয়ে গেলাম। আমার এখন আমি সত্য বললেও সেটা কেউ বিশ্বাস করবে না। আগে কিন্তু সবাই আমাকে বিশ্বাস করছে, কিন্তু ওই সময়টা কিন্তু আমাকে আর বিশ্বাস করবে না, তাহলে পালিয়ে যাচ্ছিল কেন এটা। তখন আমি বললাম যে উল্টা পাল্টা আশেপাশে যখন কথা বলছে তখন আমি মাটি ছুঁয়ে কসম করছি যে ঠিক আছে, আমি আমাকে যখন এত কলঙ্ক এত কথা বলাচ্ছে আমি ওই লোকের সঙ্গে একদিনের জন্য বিয়ে করবো। হ্যাঁ, ওই দিন ছিল 26শে মার্চ। আমার মনে হয় ওটা আমার জীবনের একটা স্বাধীনতা। আমি ওই দিনকে একটা যুদ্ধের থেকে আমি একটা স্বাধীনতা অর্জন করছি। পরে ওরা কাজী ডেকে আমাকে ডিভোর্স করে দেয়। ওখান থেকে ডিভোর্স করে আমি আর তখন কোথায় যাব? কত বছরের সংসার আপনাদের ওই ডিভোর্স করা পর্যন্ত? ওই পর্যন্ত 7 বছর। 7 বছর মানে 8 বছরের মাথায় আর কি। 8 বছরের মাথায় আপনি এই মেয়েটাকে নিয়ে ডিভোর্স হয়ে গেলেন এবং আপনি কোথায় যাবেন কিছু জানেন না? জানি না। তো সবাই আমাকে ওই একটা ভ্যান গাড়িতে উঠাই দেয় যে অন্যদিকে চলে যান। তখন পাকশি আসলাম, আমাদের পদ্মা নদী আছে, ওইটা ফেরি পার হতো, তখন লালন শাসিত হয়েছে। তো ফেরি পার হয়ে অনেকখানি রাস্তা হেঁটে আসতে হয়। আমি বাচ্চাটাকে কোলে নিয়ে হাঁটতে আর পাচ্ছি না, পায়ে রক্ত ঝরছে, ওই ধুলাতে জুতার মতো হয়ে আসছে পায়ের সঙ্গে, ধুলা জড়ায়ে। মানে আমি দাঁড়াইও থাকতে পারছি না, তাড়াতাড়ি এখান থেকে কিভাবে পালাবো সে চিন্তা করছি। পরে যাই হোক একবার যাই উপরে যে একটা টেম্পো পেলাম, উঠে গেলাম কোথায়, আমার ওই যে মামা বলে রাখতাম, ওই হল মালিককে সাহায্য করতো, আমার বাড়িতে কখন কি আসছে না আসছে খোঁজ খবর গুলি দিত। ওই মামার ছেলের বাড়ি আবার হচ্ছে ঈশ্বর দিতে, ওদের ওখানে যেয়ে উঠলাম। ওখানে যাই উঠলাম, ওঠার পরে ওই মামা, আমার ওই মামা তো ভাইটা আমাকে রেখে চলে আসে আবার এই পারে। আসি হয়তো মামার সঙ্গে আলাপ আলোচনা করে হল মালিকের সাথে আলাপ করে ওই হল মালিককে নিয়ে চলে যাই সেই ওদের বাড়িতে। তখন উনি আমাকে বলতো, তখন তো আমি বিধ্বস্ত অবস্থা, শারীরিক অবস্থা খুবই খারাপ, তারপরে অত্যাচারিত হয়ে আসছি, আমি কি ডিসিশন নিব ওই সময় আমি বুঝতে পারি নাই। তখন মামা বুঝাচ্ছে, সবাই বুঝাচ্ছে আমাকে যে তুমি, আর হল মালিক নিজে যায় আমাকে বলছে যে ডাক্তার নিয়ে গেছে, ওষুধ নিয়ে গেছে, ফলমূল নিয়ে গেছে আমার জন্য, সুযোগটা সে কাজে লাগেছে। তখন মামা উনি বলছে যে তোর আব্বা আমার জন্মদাতা পিতা না হলে কর্মদাতা পিতা, আমার জন্য যখন তোর জীবন এরকম নষ্টই হয়ে গেছে তখন তোর দায়িত্ব আমি নিতে চাই। সবাই বুঝাইলো যে কি করবা, তাছাড়া উপায় নাই। কিন্তু ওনাকে আমি জীবনেও দেখতে পারি না, মদখোর, মানে বলবো কি, আমি একেবারে অপছন্দের একটা মানুষ ছিল, তাকে মেনে নেওয়া সম্ভব না। কিন্তু আমি ওই সময় কিভাবে হুমচিকেল ভাবে ডিসিশনটা নিলাম নিরুপায় হয়ে। কারণ আমি শুধু বললাম আমার এই বাচ্চাটার জন্য আপনার সঙ্গে আমার এই হয়তো এটা মেনে নিচ্ছি, কিন্তু এই বাচ্চাকে যদি কখনো কোনোদিন অবহেলা করেন আমি কিন্তু মানবো না, আর আমাকে লেখাপড়া করতে হবে, এই সুযোগটুকু দিতে হবে। এটা বলে আমি রাজি হলাম। তখন কাজী ডেকে নিয়ে এসে, ওখান থেকে তো ডিভোর্স করে আসছি,
ব্যাক ডেট দিয়ে ডিভোর্স দিয়ে হয়েছে, এই ব্যাক ডেট দিয়ে আবার হচ্ছে বিয়ে করা হলো, বিয়ে দিল, মানে ওই মোমেন্টেই আসলে জিনিসটা করা হলো। Okay. করে উনি চলে আসলো, উনি ওখানে থাকলো না। আচ্ছা, এই যে ভদ্রলোককে বিয়ে করলেন, ওনার কোনো বউ সংসার ছিল না? হ্যাঁ, ওনার ছেলে আমার সঙ্গীকার, ওনার মেয়ের ছেলে আমার সঙ্গে। উনি ওই সম্পর্কে ছিলেন ততদিন নাকি উনি ডিভোর্স হয়ে গিয়েছিলেন? না, সংসার করতে। মানে ওনার সেকেন্ড ওয়াইফ হলেন আপনি? হ্যাঁ। ওকে, তো ওনারা যখন, ওটা কি ব্যাপারটা জানাশোনা ছিল ওদের যে আপনাকে বিয়ে করছে বা? হ্যাঁ, এটা একটা আলোড়ন সৃষ্টি হয়ে গেছে। সো এটা নিয়ে ওদের মধ্যে কোনো ধরনের কোনো ইয়ে ছিল না? না। ওকে, তো ঘটনা ঘটে গেছে, আর কোনো ডিসিশন আর পারলাম না, যা করতে যাচ্ছি সব জায়গায় শুধু হেরে যাচ্ছি। পরে ওখানে উঠলাম, উনি আমাকে বাসায়, যে বাসা দেখে রাখছিল ওই বাসায় পাঠিয়ে দিল। দেওয়ার পরে ফ্লোরে ঘুমানো, একটা পাটি, একটা তোয়ালে আর একটা পাখা, হাত পাখা, এই হচ্ছে আমার সংসার। ফ্লোরে ঘুমাই, আর পলিথিনে করে আমাকে ভাত কিনে নিয়ে যে হোটেলে থেকে কিনে দেখা হয়। এর মধ্যে দিয়ে অনেক কষ্ট, অনেক দুঃখ, মার গাল শুরু হয়ে গেল। সেকেন্ড হাজবেন্ডের কাছে? হ্যাঁ, সে আমাকে রাখার জন্য বিয়ে করেনি। আমার ভাইরা চাকর বলছিল সেই প্রতিশোধ নেওয়ার জন্য, আর আমার রহমত বিশ্বাসের জামাই হবে সেই রকম তার একটা শখ ছিল, যেটার প্রস্তাব সে অনেক আগে দিছিল। এই লাইফটা কতটা মানে ড্রামা হতে পারে, মানে দিস ইজ রিয়েলি আনথিঙ্কেবল। বলুন তারপরে যাই হোক, আমি তো যে আমার তো ব্যাংকে টাকা ছিলই, ওখানে থাকার পরে উনি আমাকে অনেক কষ্ট দিছে। কষ্টের মধ্যে দিয়েও আমি ওই লেখাপড়াটা কিন্তু ছাড়ি নাই। আপনি লেখাপড়া চালিয়ে গেছেন? আমি লেখাপড়া চালিয়ে গেছি। তখন যে আমি, ওনার বউ আসে আমাকে নিতে, ওই ওনার বাড়িতে নিয়ে যাবে। আমি বললাম না, আমি বাড়িতে যাব না, আমি আলাদা থাকি, ওটা আপনার স্বামী, আপনার বাড়িতে যাবে, যাতে এরকম কোন জিনিস না আসে যে সত্যি এরকম না আসে। আর উনি আমার এখানে থাকতো না, ওই লোকজন পাঠাতো, বাচ্চাদের পাঠাতো আমাকে দেখাশোনা করার জন্য। উনি আমাকে দেখা যায় রাত 11টার সময় দেখা করে গেল রিক্সা থামায়, আবার রাত 1টা-1:30টার সময় এসে আমার ঘরের পিছনে চুপ করে দাঁড়িয়ে থাকতো, যে আসলে আপনার ঘরে অন্য কেউ ঢুকে কিনা এইসব আজে বাজে চিন্তা ভাবনা করতো। ইনকোয়ারি করতে লাগলো বিভিন্ন ভাবে, মানে যেটা আপনার ফার্স্ট হাজবেন্ড করতো। হ্যাঁ, তারপরে আমি ওই সময় বোরখা পরে চলতাম, আমি মুখ ঢেকে চলতাম, মানে পর্দায় চলতাম, 5 ওয়াক্ত নামাজ পড়তাম, কোরআন শরীফ পড়তাম, আর না খেয়ে থাকতাম। ওই সময় দিনে সিনেমা হলের সাইকেল গ্যারেজ থেকে 25 টাকা করে আমাকে ধার্য করা ছিল আমার নামে। এই 25 টাকার ভিতরে উনি আবার 5 টাকা 10 টাকা প্রতিদিন খরচ করে ফেলতো। তখন 14 টাকা কেজি চাল। তখন আমার ওই বাচ্চাটাকে নিয়ে আমি থাকতাম। যেদিন বলতাম খাবার নাই, সেদিন আর আসতোই না। বাচ্চাটা কোলে নিয়ে আবার সকালে ওর বাড়িতে যেতাম। বউকে বলতাম যে এরকম খাবার নাই, বউ হয়তো একটু ভাত খাওয়াই দিত, একটু চাল বেঁধে দিত, ওটা নিয়ে এসে আবার থাকতাম। এরপরে আমি ভাবলাম যে বাচ্চা, পরে আমার বাচ্চা পেটে আসে এই সেকেন্ড হাজবেন্ডের ঘরে। হ্যাঁ, আচ্ছা। ওনারা কেউ চায় না যে আমার বাচ্চা হোক, এরকম একটা ছিল। মানে চিন্তা করছে যে একে যদি কষ্ট দিই তাহলে তো চলে যাবে। সিনেমা হল ছিল তখন 4 টায়ের বেড়া, মানে কাঁচা ছিল। আচ্ছা আচ্ছা। আমার ব্যাংকে কিছু টাকা ছিল, আমার কিছু গহনা ছিল। তো বলে তোমার এখানে বাড়ি করে দিব, হ্যাঁ, তুমি হল পাকা করার জন্য টাকাগুলি দাও। মানে এত ভালো ব্যবহার করে তখন আমার কাছ থেকে টাকাগুলি নিয়ে ওই হল যখন দিল, ফাউন্ডেশন দিল, তখন আমার বাড়ি করার জন্য একটা ফাউন্ডেশন দিল। তখন আমার ভাই, উনি দেশে বাড়ি থেকে এসে কন্ট্রাক্টরি করতো। তো ওই কাজটাও আমার ভাই পেল। বাহিনী যে আছে উনি এই ফাউন্ডেশনটা দিয়ে দিল। দেওয়ার পরে হঠাৎ করে আমার ভাই হার্ট অ্যাটাক করে মারা গেল। আমার এই ভাইটা মারা যাওয়ার পরে আমাকে বেশি অত্যাচার করছে উনি, যে আমার আর কোনো অভিভাবক নাই, কেউ আমাকে দেখবে না, এরকম একটা তার ভিতরে ছিল। তারপরে বাচ্চা পেটে নিয়ে আমি লেখাপড়া করতে লাগি। প্রথমবার আমাকে পরীক্ষা দিতে দেয় না, ফর্ম ফিল আপ করছি। দ্বিতীয়বার আমি কান্নাকাটি করছি যে আবার ফর্ম ফিল আপ করলাম 95 সালে এসএসসি। তখন ফর্ম ফিল আপ করার পরে কাঁদছি আর কি, পরীক্ষার আগের দিন, যে ভাত দাও না দাও সেটা বড় কথা না, আমি এতিম, আমার বাবা মা নাই, অন্তত লেখাপড়াটা যদি করার সুযোগ দিতাম তাওয়ালার কাছে এটা সওয়াব পাইতাম। এইভাবে যখন বললাম তখন মনটা নরম হলো। তো ঠিক আছে, যদি অ্যাডমিট কার্ড আসে তো পরীক্ষা দাও। কারণ সারা মাস পড়া নাই, মানে কান্নাকাটি, অত্যাচার, এর মধ্যে দিত কাল পরীক্ষা, আজকে অ্যাডমিট কার্ড আসলে পরীক্ষা দিব। তো গেলাম, যে দেখি 1 নম্বরে আমার অ্যাডমিট কার্ডটা আসছে। অনেকে বাতিল হয়েছিল রেজিস্ট্রেশন 95 সালে, ওই যে অবজেক্টিভ শেষ। তখন ওনার ছেলে আমার সঙ্গে থাকে, আমার এক রুমে ওনার মেজর ছেলে, ওই ছেলে আর আমি একসঙ্গে লেখাপড়া করি।
তো ওর 3টা টিচার রাখছে, আমার তো টিচার আসতে দেয়নি। হ্যাঁ, এভাবে আমি পড়ছি। ওই আমার এক বান্ধবী ছিল, ওর কাছ থেকে এই পপি গাইড রাত্রে একটা করে নিয়ে আসছি, ওর বই নিয়ে এসে সারা রাত প্রশ্ন মুখস্থ করছি, সকালে পরীক্ষা দিতে গেছি। আচ্ছা আচ্ছা। তাও আবার অন্য গ্রামে যাই পরীক্ষা দিছি, বোরকা পরে, ওই যেখান থেকে চলে আসছে আমার আগের হাজবেন্ডের এলাকায়, ওখানে পরীক্ষা সেন্টার। অনেক রিস্কে আমি পরীক্ষা দিয়ে আসছি। সে মিলাইতাম যে দেখি ওর প্রশ্ন আমার প্রশ্ন সঠিক হয়েছে কিনা, এরকম। যাই হোক, ওই পরীক্ষা দিয়ে আসলাম, দিয়ে এসে আমি বললাম যে আমি ফার্স্ট হব, ফার্স্ট ডিভিশন পাবো, না হলে ফেল করবো, অঙ্কে খারাপ হয়েছে। আমি ফার্স্ট ডিভিশন পরে রেজাল্ট আসার পরে আমি গেলাম, যে দেখি আমি 762 আমার মার্ক পাইছি, টোটাল লেটার পাইছি, কিন্তু অঙ্কে 29 ফেল করছি। প্রথমবার আমি ফেল করলাম। মানে এত ভালো, সব পরীক্ষা ভালো হয়ে অঙ্কে 29, 28 পালে গ্রেজ দিত, 27-28 গ্রেজ আছে, কিন্তু 29 এমন একটা দিতে গেছে যেটাতে করার ছিল না। পরে আমি উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে আবার ভর্তি হলাম। তখন আপনি দমে যাননি? না, তারপরে লেখাপড়া যখন আমি করতে লাগলাম, এখানেও বাধা, লেখাপড়া করতে দিবে না। এবারে বাচ্চা পেটে আসলো, এই বাচ্চা হওয়া পর্যন্ত, মানে বাচ্চা পেটে থাকতে আমি প্রথম সেমিস্টার পরীক্ষাটা দিই, তারপরের পরীক্ষাটা বাচ্চা কোলে নিয়ে দিই। কিন্তু আমার বাচ্চা পেটে থাকতো, আমার যে খিদা লাগতো, যে খাবারের জন্য ছটফট করতাম, আমাকে কারোর সঙ্গে মিশতে দিত না, আমাকে অন্য বাড়ির লোকজন খাবার এনে চুরি করে খাওয়াই যেত, এমন কষ্ট। আতুর ঘরেও আমি একটু খাবার পাইনি এই বাচ্চা নিয়ে। শেষে বাচ্চার বয়স যখন 27 দিনকার, ওই দিন আমি বাচ্চা কোলে নিয়ে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সে আমি গ্রামীণ বীমা প্রকল্পে চাকরি নিই। না খেয়ে কতক্ষণ থাকবো, ওই বাচ্চা, এই বাচ্চা, 2টা বাচ্চা হয়ে গেল, এদিকে লেখাপড়া চালাচ্ছি, আর চুরি করে করে চাকরি করতাম। যে উনি যখন আসতো না, সেই সকালে বের হয়ে যেতাম, সদস্য বানাতাম আশেপাশে, গ্রাহক তৈরি করতাম, করার পরে আবার উনি যখন দুপুরবেলায় বাসায় খেতে আসার সময় হতো, তখন আমি চলে আসতাম বাসায়। আবার যখন উনি বের হয়ে যেত, তখন আমি আবার বের হতাম। 3 মাস এভাবে চুরি করে চাকরি করতে করতে টের পেয়ে গেল যে আমি চাকরি করি। তখন আবার অনেক ধরনের উল্টাপাল্টা আজে বাজে কথা বলতে লাগলো। একবার চাকরি ছেড়ে দিয়ে আসি, আবার কিছুদিন পরে আবার করি, না খেয়ে থাকলে আবার করতে হয়। এর মধ্যে দিয়ে আমি কুটির শিল্পের কাজ শুরু করি। বেকার মহিলাদের নিয়ে আমি একটা সংগঠন তৈরি করে, একটা অফিস করে আমি সেলাই টেলাই শিখাইতাম, আর কি কাজ করতাম, যে ব্যবসা করবো। এটা কি আপনি পারতেন আগে থেকে সেলাই টেলাই এগুলো পারতেন? হ্যাঁ, প্রশিক্ষণ দিলেন নাকি? না, আপনি ইন্সপায়ার হলেন কিভাবে? আমি, আমার আম্মা সেলাইয়ের কাজ শেখাতো আগে, সো এগুলোই আপনি কাজে লাগালেন। আপনি নিজে নিজে চিন্তা করলেন যে আপনার কিছু একটা করতে হবে ইকোনমিক্যালি। ওকে, বলুন। তো ওইটার পাশাপাশি আমি এই কাজটা করতে লাগলাম। যাই হোক, শেষে উনি এমন একটা পর্যায়ে চলে গেল, আমাকে দিনরাত অত্যাচার, গায়ে হাত তুলতো। আপনার সেকেন্ড হাজবেন্ড? হ্যাঁ, উনি মারধর করতো, আর বলতো এত শাস্তি দিই, তার পরেও এমন কোন ধরনের কষ্ট নাই যে আমি ওখানে পাই নাই। রাত্রি 1-1:30টার সময় আমাকে মেরে বের করে দিত বাসার থেকে, যাতে আমি চলে যাই। তখন আমার জিদ ছিল যে আমার বাপের প্রতিশোধ নিতে যায়, আমার ভাইদের প্রতিশোধ নিতে যায়, আমার জীবনটা যেহেতু এভাবে নষ্ট করছে, কষ্ট কত দিতে পারে, হ্যাঁ আমি যাব না, আমি এখানেই থাকবো। কারণ আমি ওখান থেকে চলে আসলে তারা সাকসেস, কারণ আমার টাকা পয়সা নেওয়া হয়ে গেছে, হ্যাঁ, আমার বাবার মান সম্মান যেটা যাওয়ার চলে গেছে, আমার ভাইরা তার কাছে নত স্বীকার করে নাই। আচ্ছা, তারপরে আমি ওনার এভাবে এসএসসি পরীক্ষা দিয়ে এসএসসি পাশ করলাম। পরবর্তীতে পাশ করে আমি ইন্টারমিডিয়েট ভর্তি হলাম। আচ্ছা, ইন্টারমিডিয়েট কি ওপেন ইউনিভার্সিটিতে? হ্যাঁ, তাছাড়া তোমার চাকরি, লেখাপড়া, বাচ্চা মানুষ করা সম্ভব না। জি। তারপরে ইন্টার পরীক্ষা লেখাপড়া করতে করতে এই যে কুটির শিল্পের ব্যবসাটা হাবিজাবি করি। কত সালে এটা? এটা 2001-এ। 2001-এ আপনি এটা শুরু করলেন, কুটির শিল্পের ব্যবসা? কুটির শিল্প। আচ্ছা। এরপরে আমি আর যখন টিকতেই না পারলাম, আমি ঢাকা চলে আসি। আপনি বাধ্য হলেন যে না, সম্ভব হচ্ছে না। তখন আপনার তো কিছুটা হলো অর্থের সংস্থান হয়েছে? হ্যাঁ, আচ্ছা, হয়েছে। আমি ঢাকা চলে আসি। কত সালে ঢাকা আসলেন? 2001-এই আসলাম। কোথায় আসলেন? ঢাকায় এসে আমার পরিচিত, আমার এলাকার একটা মেয়ে থাকতো মিরপুরে, ওখানে আসলাম। আপনি কি চাকরিটাকে সব ছেড়ে দিয়ে চলে আসলেন? ওই চাকরি আমি যেখানে যাব সেখানেই করতে পারবো, সমস্যা নেই। আচ্ছা, আর এই যে বিজনেস যেটা ছিল? বিজনেস তো রাতারাতি আমার অফিস টফিস সব করে লুটপাট করে নিল। কে লুটপাট করে নিল? এখন লুটপাট তো উনি ছাড়া তো আর কেউ করবে না। আমি যখন আগায় যাচ্ছিলাম, আমি ঢাকায় আসছি, আবার আমাকে বিভিন্ন ভাবে নিয়ে যাওয়া হয়েছে। আমি কয়েকবার গেছি আসছি, এর ভিতরে এর মাঝখানে ক্ষুধায় না থাকতে পেরে বাচ্চাদের নিয়ে রেল লাইনে উপরে আত্মহত্যা করতেও গেছি আমি।
দুই বাচ্চাকে নিয়ে যখন ট্রেন আসছে বাচ্চারা বলছে আম্মু আমরা মরবো না, তোমরা না মরলে তোমরা বাইরে থাকো আমি মরি, তখন চিৎকার করে কাঁদছে যে আমরা তোমাকে মরতে দিব না। আরে তোরা তখন ছোট, এমন পরিস্থিতিতে আমার থাকতে হয়েছে। অবশ্যই এর মাঝে আর একটু কথা আছে, আমি পৌরসভাতে চাকরি করতাম, আমার ভাই চেয়ারম্যান ছিল, আমার চাচাতো ভাই, ও আমাকে এই সমস্যা দেখে আমাকে একটা চাকরি দিল, মাস্টার রোলে আমি ওখানে চাকরি করতাম অফিস সহকারী হিসাবে। তো আমি যেখানেই কাজ করছি উনি সেখানেই তার বউকে বা তার ফ্যামিলিতে এমন ভাবে কথা বলছে যে আমার বাজে সম্পর্ক তার সঙ্গে, মানে আমি যেন না টিকতে পারি। আমাদের সামাজিকতায় যেটা হয়, একটা মেয়ের সাথে যদি একটা ছেলের বন্ধু সম্পর্ক থাকে সেটা নিয়ে মানুষ একটু দৃষ্টিকটু ভাবে দেখে জিনিসটাকে। উনি অত্যাচার যেটাই করুক আমাকে গায়ে হাত তুলতো, মারতো। একদিন আমি প্রতিবাদ করছিলাম, আমি লাঠিটা ফেলে দিলাম, তারপরে বাইরে বের হয়ে এসে দেখছি যে আর একটা লাঠি নিয়ে আমাকে মারছে, আমি ওই লাঠিটাও ফেলে দিলাম। তখন আমার বড় চুল ছিল, চুল হাতের ভিতরে পেঁচাই নিয়ে আমাকে ফ্লোরে ফেলাই দিয়ে জুতা দিয়ে লাত্তানি কেলানি মানে যা খুশি সেভাবে সে মারছে। তখন দেখলাম যে সেপারেট বাড়ি, আর কেউ নাই আশেপাশে, তখন আমি ওনার কলার চাপি ধরলাম, উঠে ধরি টেনে নিয়ে যায় ছোপার পর বসালাম, তখন চুপ করে বসে থাক, আমার গায়ে যদি একটা হাত দিছিস তোর হাত ভেঙে দেবো, তুই মনে করছিস আমার কেউ নাই, স্বামী বলি খাতির করি তাই যা খুশি তাই করবি। তখন আমার দিকে হা করে তাকায় আছে, মানে ফুলন দেবীর রূপ। সেদিন থেকে আমার গায়ে আর হাত তুলতো না, কিন্তু ক্রিমিনালি করে বেড়াতো, লোকজনের কাছে আমার সম্পর্কে উল্টাপাল্টা কথা বলে বেড়াতো। যেসব মানুষরা কোনোদিন আমার দিকে নজর তুলে তাকায়নি, আজে বাজে কথা বলার সাহস পায়নি, তারা আমার দিকে উল্টাপাল্টা প্রস্তাব দেয়, খারাপ খারাপ কথা বলে। আমি এই জন্য বাধ্য হয়ে ঢাকা চলে আসছি যে আমি দেশের বাইরে চলে যাবো। ঢাকাতে এসে যে একটা আশ্রয় নিলাম, আমার এলাকার একটা মেয়ে থাকতো মিরপুরে, ওখানে আশ্রয় নিলাম, নেওয়ার পরে সিদ্ধান্ত নিলাম দেশের বাইরে চলে যাবো। এর মধ্যে আমি আবার পৌরসভায় চাকরি করা অবস্থায় আমার বাসায় একটা মেয়ে কাজ করতো, ওর একটু জমি ছিল ঘর সহ, কাঁচা ঘর সহ, কিস্তিতে কিনে এনেছিলাম। সমিতি করলাম, আশা সমিতি। ওখানে টাকা উঠায়, প্রথম বছর টাকা উঠায় কিস্তি দিয়ে শোধ করে, তারপরে বছর আবার টাকা দিয়ে রেজিস্ট্রি করে ওইখানে আমি বাসা ভাড়া থাকতাম, আগে না থেকে ওই বাড়িতে থাকতে লাগলাম। তারপরে আমি সিদ্ধান্ত নিলাম আমি বিদেশ চলে যাব, থাকবো না। ঢাকায় এসে ইয়ে করলাম, বাচ্চা দুটাকে মাদ্রাসায় ভর্তি করলাম মিরপুর 6 নম্বরে, যে ওরা ওখানে থাকবে। আর বিক্রমপুরের এক মহিলারা ছিল খুব দুঃখী, খুব ভালো, তো ওনারা আমার বাচ্চাদের দায়িত্ব নিল, ওনাদের কাছে রেখে আমি বাইরে যাব, টাকা পাঠাবো, ওনারা দেখবে, এরকম একটা সিদ্ধান্ত নিলাম। নেওয়ার পরে ওই যে বাইরে তখন তো নিজস্ব মোবাইল ছিল না যে এত কথা বলার মতো, তখন ফোন ফ্যাক্সের দোকানে যে কথা বলতে হতো। এইখানে আমি বাড়িটা বিক্রি করে দিলাম ওরই এক বোনের কাছে বিদেশ যাওয়ার জন্য। বাড়িটা বিক্রি করে দিয়ে আমি ঢাকায় এসে আমি একটা জায়গায় টাকাটা রাখি, আর রেখে আমি সব টিকিট কাটা হয়ে গেছে, সৌদিতে আলসামামা হসপিটালে আমি একটা ক্লিনার সুপারভাইজার হিসাবে একটা চাকরি পাই, তো ওখানে আমি চলে যাব পাকা। এর মধ্যে উনি কিভাবে আমার ঠিকানা পেয়ে গেছে, ঠিকানা পেয়ে যাওয়ার পরে আশেপাশে সব মস্তান পোলাপান ডেকে নিয়ে বলছে যে এই মহিলা নারী পাচার করে, শিশু পাচার করে। ওই যে আমি ফোন ফ্যাক্সে যে কথা বলি, ফ্লাইট কবে যাব, কবে টিকিট কাটা হয়েছে কিনা, ওরাও তো শুনছে, কোন বিষয়ে বলছি তা তো জানে না, ওরা ফোনের দোকানের ওরাও জানছে। এসে তখন জিজ্ঞাসা করছে, তখন ওরা বলছে হ্যাঁ মহিলা তো বিদেশ যাওয়ার, ওর সাথে কথাবার্তা কয়, মিলে গেছে। আমি বাসায় নাই, এর মধ্যে আমার বাচ্চাগুলিকে নিয়ে চলে গেছে, মানে হাউ মাউ করে বাচ্চাদের দেখে কাঁদতে শুরু করছে। আর তখন ছোট বাবা কাঁদছে, ওরাও কাঁদতে লাগছে। তখন লোকজন জিজ্ঞাসা করছে এটা কে, যে আমার বাবা। হ্যাঁ, তখন সেই মহিলা হলো শিশু পাচার করে, নারী পাচার করে, আমার এই বাচ্চা দুটা চুরি করে নিয়ে এসে বিদেশে পাচার করার জন্য। এটা আপনার হাজবেন্ড গিয়ে ওদেরকে বলছে। ওখানে যে নোংরা কথাগুলি বলছে, আমাকে ক্লাবে উঠাই নিয়ে যাবে, চাঁদা চাই 50,000 টাকা ছেলেরা। হ্যাঁ, আমি বললাম চাঁদা দিবেন কেন জানেন না, পরে ছেলে বাচ্চা বিদেশে কত পাচার করেছেন, কত টাকা ইনকাম করছেন, দেন। তা আমি এক পর্যায়ে বললাম যে না, আমি তোমরা যেটা ভাবছো আমি সেটা না, ওটা আমার হাজবেন্ড, তোমাদের অত বড় আমার ছেলে আছে তাই বলছি। ওইভাবে কথা বলছি, সিনেমা অভিনয় করলে তো ভালো পারতেন। আমি যে মহিলার শেল্টার ওখানে নিয়েছিলাম, আমি পরে ওই মহিলার, আমি তোমাদের সঙ্গে ক্লাবে যাব না, আমি এখানে যাব, তো ওই মহিলার কাছে গেলাম। তো ওই পাশে আর একটা মহিলা ছিল, আমাকে খুব ভালোবাসতো, উনি আমার সঙ্গে গেছে। এই অবস্থা দেখে যাওয়ার পরে দেখি ঘটনাটা আসলে উল্টা, মানে এই মহিলাকে হাত ধরে ও এখানে আসছিল। এসে মানে আমার জমি বিক্রি করা টাকাটা মহিলার কাছে দিছিলাম না, অন্য জায়গায় রাখছিলাম, যে কারণে মহিলার রাগে ক্ষোভে আমাকে ওর হাতে ওরকম ফাঁসাই দিছে। এরপরে আমি ওদেরকে টাকা আমাকে কিছু দিতেই হয়,
আমার গায়ে ইয়ে ছিল, গলায় মালা ছিল, ওটা দিলাম। ওদের বললাম যেটা নষ্ট করো না। আসলে আমার কাছে কোনো টাকা পয়সা না, বিদেশ যাওয়ার জন্য সব জমা দিয়ে দিছি, বাড়ি বিক্রি করে নিয়ে এসে। টাকা হলে পরবর্তীতে আমি তোমাদের কাছ থেকে নিয়ে নিব। হ্যাঁ, পরে আমি টাকা দিয়ে 10,000 টাকা দিয়ে আমি ওই মালাটা আমার ছাড়াই নিয়ে আসে, তারপর আমি বাড়িতে যাই। এদিকে আমার টিকিট হয়ে গেছে, আমি চলে যাব, বাচ্চাদের নিয়ে গেছে, যে জন্য আমি বাধ্য হয়ে যে এত বড় একটা ঘটনা ঘটাইছে, তাহলে যাই হোক বাড়ি চলে গেলাম। যে আমি অ্যাক্সিডেন্ট করলাম, অ্যাক্সিডেন্ট করে আমার পা ভেঙে গেল, ডিসপ্লেস হয়ে গেল হাঁটু। তারপরে আমার আর বিদেশ যাওয়া হলো না। তখন আমাকে ওরা আরো কাছে পেল। তখন যে আমার টাকা আছে, বাড়ি বিক্রি করার টাকা আছে, ছেলে বেলে করেছিল, ওই টাকাগুলি নিয়ে রান্না করে। পরে একটা বাড়িতে, ওই হলের পাশে একটা বাড়িতে ভাড়া থাকি, থাকার পর বাড়ি বিক্রি করে ফেলছি। তখন বাড়ি বিক্রি করতে কি হয়েছে, তোমার তো বাড়ির ফাউন্ডেশন দিয়ে আছে, তুমি এখানে কোন রকম ঘর করে আসি উঠো। আমার যে টাকাগুলি ছিল সেইগুলি দিয়ে আমি আবার ওই ফাউন্ডেশন দিয়ে ওখানে আমি আবার ঘর করি। ঘর করার পর আমি বললাম যে আমি কালকে বাড়িতে উঠে যাব, যে কাজ বাকি আছে পরে করলেই হবে। আমি রাত্রে 11টার সময় বলছি, উনি বাড়ি গেছে, যাই ভোরে 6টার সময় ওনার আগের বউ বাচ্চা কাচ্চা নিয়ে এসে বাড়ি দখল করে নেয়। আপনার টাকায় গড়া বাড়ি, আমার এটা সে দখল করে নেয়। তখন কি আর তাকে ক্ষমা করা যায়? অনেক অত্যাচার, অনেক নির্যাতনের পরে বাড়িটা করলাম। আমি পঙ্গু মানুষ, তখন আমার 2 বগলে ক্যান্সার দিয়ে চলি। আমি 1 বছর আমি ক্যান্সার বগলে করে চলছি। আমি ওই ক্যান্সার বগলে নিবার অবস্থায় আমি বললাম যে আমার সাথে, আমি বললাম ওটা আমার সাথে রিক্সায় উঠ, নিয়ে কাজী অফিসে নিয়ে গেলাম। আমি যাই বললাম এখানে একটা সিগনেচার দে, তাহলে আমি জানবো তুই আমার স্বামী না, তাহলে তোর কোনো কিছু পর আমার অধিকার থাকবে না, আর আমি কোথায় যাচ্ছি কি করছি আমার পর তোর অধিকার থাকবে না। আমি তুই চাকরি করতে দিবি না, নিজেও খাইতে দিবি না, এভাবে কষ্ট দিবি। তো এটা কয়দিন পরে যায়, উনি বলছে আমি সাক্ষী নিয়ে আসি, বলে আমি সিগনেচার করে দিছি। ও দিক না দিক আমি সিগনেচার করে দিই, ডিভোর্স হয়ে যায়। ডিভোর্স দেওয়ার পরে আমি বাসায় চলে আসি। তখন আমাকে নিষেধ করেনি, পরে কিন্তু আবার নেওয়ার জন্য খুব চেয়ারম্যান আমার ভাইটাইকে সবাইকে ধরে। পরে মানে চেয়ারম্যান যখন এসে আমাকে বলে যে যা হয়েছে আপনি সংসার করতে হবে, করেন। আমি যে না, ছেলেটাকে তুমি হাতে করে নিয়ে আসেনি। আমার বাচ্চা হওয়ার পরে ওর ছেলে মহলের সম্পত্তি সব ওর বোন নামে রেজিস্ট্রি করে দেয়। হ্যাঁ, আমার অংশীদার হয়ে গেল, আমার পুত্র সন্তান হয়েছে, সে কারণে ওই জমি জায়গা সব সেরে। মানে আপনার অশ্রু ছাড়া পরের সন্তান কি ছেলে ছিল? আচ্ছা, রেজিস্ট্রি করে দেয়, তাহলে তারপরে তো কোনো অধিকার নাই। আমি কর্ম করে খাচ্ছি, আমাকে তো কিছু দিবেও না, আর কর্ম করতে দেয় না। তো আমি বললাম তাহলে ছেলেটার নামে একটা কিছু লিখি দিক, ছেলেটা তো তার। পরে ওর 7 শতক জমি মনে হয় হলে ছিল, সেই জমি 4 শতক জমি ছেলের নামে জীবন শত দানপত্র করে দেয়। তখন আমি বললাম ঠিক আছে, দানপত্র করুক, সমস্যা নাই, আমি ওখানে দরকারে ঘর করি। আবার ইট টিট কিনে টেনে নিয়ে যায়, আবার ওখানে ঘর করতে গেলাম, তখন ওখানে করতে দিল না, বাধা দিল। তারপরে আবার সেই ইট বাঁশ যা ছিল নিয়ে এসে আমার নানির বাড়িতে, ওই যে আগে যে ছিলাম ওই নানির বাড়ি আবার ভালো করে সেটা টেরে নানির বাড়িতেই স্থান নিলাম। তারপরে সে ডিভোর্স অবস্থায় আমার বাড়িতে চলে যায়। মানে আশেপাশে লোকে বলি নাই ডিভোর্স, কারণ যদি মীমাংসা হয় এরকম একটা সিদ্ধান্তে ছিলাম, তখন হলো না। তখন অত্যাচার সহ্য করতে না পারে তখন আমি বাধ্য হয়ে ঢাকা চলে আসলাম। ফাইনালি আস্তে আস্তে পাটা স্বাভাবিক হয়ে আসলো, লাঠি ছেড়ে দিলাম, আবার ওই অফিসে যোগাযোগ করে আবার বিদেশ যাওয়ার জন্য চেষ্টা করলাম, রেডি করলাম। করার পরে এর মধ্যে উনি একটা বাজে কাজ করছে। আমার অফিসে চাকরি করতো একটা মেয়ে, ওকে নিয়ে আমার বাড়িতে যাই থাকতো রাত্রিরে, আমার ওই নানির বাড়িতে। আমার নানি তখন বিছানাগত, আমি অত্যাচারে টিকতে পারি না, আমি ঢাকা চলে আসছি, আর ও আমার বাড়িতে অন্য মহিলা নিয়ে যাই থাকছে। আশেপাশে লোকজন আবার সব টের পাইছে, মারধর করতে গেছে। তারপরে চিন্তা করছে সবাই যদি জানতো যে আমার সাথে ডিভোর্স হয়েছে, তাহলে কিন্তু কেউ এটা মার দিত বা কেন একটা ডিসিশন নিত। যাই ওরকম পরিস্থিতিতে ইয়ে করেনি। আমি পরে যাই শুনলাম যে এই ঘটনা, ওখানে আমার আবার টিকিট কাটা হয়েছে, আমি আবার চলে যাচ্ছি হসপিটাল চদিতে, নতুন ভাবে আবার ইয়ে করছি। এর মধ্যে যখন ওই মহিলাকে নিয়ে যাই, আমি সহ্য করতে পারি না, বললাম যে আমি ডিক্লার দিয়ে দিচ্ছি মানুষকে যে আমি ওকে ডিভোর্স দিয়ে দিছি, তার সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই, প্রয়োজন হলে আমি আবার বিয়ে করবো। আগের কথা এটা বলে ফেলছিলাম। 3 দিন ছিলাম, এই 3 দিন আমার অনেকগুলি বিয়ে আসে, আমার অফিসে লোকজন চলে আসে, মানে ভালো ভালো প্রস্তাব আসে। আসলে তো আমি বাইরে চলে যাবো, এটা আগের মাথায় বলছিলাম। হ্যাঁ, তা এক ঘরের লোক আমাকে যে বলছে এরকম, ওনার বউ ছিল ডিভোর্স, উনি প্রস্তাব দিছে। বললাম যে ভাই শোনেন, আমার জীবনটা অনেক যুদ্ধের, আপনি সব দিক দিয়ে ভালো, ইউনিভার্সিটি থেকে লেখাপড়া করছেন, ঠিক আছে, আমার আসলে টাকা পয়সা যারা আছে তার সাথে বিয়ে করবো, আমাকে যেন কর্ম করে না খেতে হয়, আমার নিশ্চয়তা চাই, আমি এই জন্য বিয়ে করবো। এইভাবে বলে আমি চলে আসছি ঢাকাতে, শয়তানি আর কি। এইটাকে শুনে ওই ক্রিমিনালের মাথার ভিতরে দিয়ে দিছে যে উনি আবার একটা স্কুলের প্রিন্সিপাল ছিল,
বলে দিছে যে অমুকের সাথে তার বিয়ের কথাবার্তা হচ্ছে। আমার সঙ্গে কিন্তু তার আর কোনো যোগাযোগ নাই। আমি ঢাকা চলে আসছি। আসার পরে কিছুদিন পরে নাকি উনি ঢাকা আসছে, ওই যে লোকের কথা বলছিলাম উনি ঢাকা আসছে, আমি জানি না, আমার জানার কথাও না। পরে চিঠি লিখছে ওই লোকের বাপের বাড়িতে যে আমি তখন মগবাজারে থাকি মানে বাচ্চা দুটাকে নিয়ে, যে আশ্রয় নিয়ে আমাদের এক আঙ্কেল আমাকে একটা মেয়ের সঙ্গে রুম নিয়ে দিছিল, আর বাচ্চা দুটা নিয়ে যাতে ওখানে থাকতে পারি পরবর্তীতে। এরপরে কি করছে, ওই লোকের বাড়িতে বলছে যে আপনার ছেলে নারী ঘটিত বিষয়ে মগবাজারে একটা বাড়িতে আটকে রাখছে, লোকজন বান্ধে রাখছে, যদি বাঁচাতে চান এখনই টাকা পয়সা নিয়ে যান, অমুকের মেয়ে এইভাবে বলছে। তখন বাড়িতে একটা আলোড়ন সৃষ্টি হয়ে গেছে, একটা ছেলেকে যদি মারের কথা শুনে করে, তো ওরা আবার ভাইয়ের কাছে, আবার ভাই ফোন করে বলে, তো বলছে না ভাই তো আমার কাছে, সে জ্বর আসছে অসুস্থ হয়েছে তাই আমার কাছে, মিথ্যা একটা ছড়ানোর পরে আমি বিদেশ যাবো বলে আমি আবার বাড়ি গেছি। বাড়ি যাই শুনছি যে আমাকে নাকি লোকজন মারধর করছে, আটকে রাখছে, সবাই এই ধরনের কথা বলছে। তা খারাপ লাগে না শুনতে? আমি ওর বাড়িতে গেলাম, ওই লোকের বাড়িতে। তো ওনার মাকে জিজ্ঞাসা করলাম যে কাল্লাম্মা কি হয়েছে? তখন একটা চিঠি আমাকে দিল, যে চিঠিতে এই লেখা, দেখছি যে ওর বক্তব্য অন্যজন একদিন লিখে ওদের বাড়ি পাঠিয়েছে। বলে আমি আমার বাড়িতে গেছি। আমার বোন করছে কি, আমাকে তালা বন্ধ রাখছে, আমি বিদেশ যেতে দিবে না, আমরা চাকরি পাই নিয়ে তুই 2 দিন পরে চাকরি পাইস, কাজ পাইস, ব্যাপার কি, মানে উল্টাপাল্টা কথাবার্তা। বিদেশ যাই কি করবি তো আমরা জানি, কারণ এইসব কথাবার্তা তো হল মালিকের কথা। হল মালিক যাবো যে সব ঠিকই বলছে, মানে তখন আমার বাড়ির লোকজন ওর পক্ষে, ও যেভাবে বুঝাইছে এভাবে বুঝে। আমার পাসপোর্ট সব কাড়ি নিয়েছে, আমাকে আটকাবে। আমি ধাক্কা মারি ফেলে দিয়ে দৌড় দিছি, পা ন্যাংরা আমার সাথে। তারপরেও পারিনি, আজ রিক্সা নিয়ে আসি, দেখছি যে ওই ক্রিমিনাল দুজন বসে বসে গল্প করছে। আমার আর সহ্য হয়নি, বিদেশ যা বন্ধু, ওরা পাসপোর্ট কাড়ি নিয়েছে, এত বড় দুর্নাম, অনেক কলার চাপে ধরে ওই বাজারের মধ্যে দেখছি বসে আছে। রিক্সা থেকে নেমে ধরে 2জনকে একজনকে মায়ের সাইড করে রাখছি, আর 3টা দাঁত ভেঙে দিছি আমি। তারপরে ওনাকে আমি মারছি, বলছি তার আগে থানাতে একটা দিয়ে আসছিলাম, জিডি করে আসছিলাম, ওসি সাহেবের বলে আসছিলাম যে আমাকে নিয়ে সে অনেক ষড়যন্ত্র করছে, আপনারা, আমি আইনের আশ্রয় চাই। পরে মায়েরই ধরে আমি কলার ধরে নিয়ে যাচ্ছে, চল ওসি বলে তো খুঁজি পায় না, আমার সাথে চল। হ্যাঁ, তোর বাঁচি থাকার কোন অধিকার নেই, তুই আমার জীবনটাকে এরকম তছনছ করে দিলি কে? ওখানকার সংসার ভাঙার মূলে সে, আবার এই লোকের নিয়ে কথাবার্তা বলছে সে, এই এক ব্যক্তি এতগুলি ঘটনা ঘটাচ্ছে। থানা নিয়ে যেতে সে পালাই যায়, আমার হাতের ভিতর থেকে শার্ট আমার হাতেই আছে, মাথাটা বের করে খাটো মানুষ দৌড় দিছে। ওই অবস্থায় আসি, ওই লোক যে আমাকে প্রস্তাব দিছিল বিয়ের, যাকে নিয়ে এসব কথাবার্তা হচ্ছে, উনি বসেছিল ওইতে চার একটা দোকানে, ওকে মারার একটু আগে এসে দেখছি উনি বসে আছে। তখন ওনাকে আমি ডাকালাম, রিক্সা লাগবে, ওনাকে ডাক। তখন আমি তো আর এক ফুলন দেবী হয়ে গেছি। ওনাকে ডেকে আমি বলছি যে আপনি বিয়ে করতে চাচ্ছিলেন, বিয়ে করবেন? তখন উনি বলছে আপনি যে আমাকে বিয়ে করবেন না, আমার টাকা নাই। তা বললাম যে টাকা নাই, ঠিক আছে, আপনি ডাল ভাত মন ভাত তো খাওয়াইতে পারবেন? তা পারবো। তাহলে আমি বিয়ে করে আপনার বাড়িতে উঠাতে পারবেন? তো বলছে পারবো। দেখেন কিন্তু আপনার সঙ্গে কিন্তু আমি প্রেরিত করিনি যে আপনাকে আবার বিয়ে করে জায়গায় জায়গায় দৌড়া বেড়াতে হবে, আর আপনার সব জানি শুনিয়ে করছেন। যাক, ওইভাবে আর বন্ধু টন্ধু মিলে থানায় আসলাম। আসি আমি ওসি সাহেবকে বললাম, সবাইকে বললাম। আর একটা ঘটনা আমি ঘটাই ফেললাম ওই জায়গাটা। আরেকটা বিয়ে করলেন? হ্যাঁ, তৃতীয় বিয়েটা। হ্যাঁ, ওকে। অদ্ভুত একটা চেইন। প্রথম হাজবেন্ডের কাছ থেকে বাঁচার জন্য তৃতীয় বিয়ে, দ্বিতীয় হাজবেন্ডের কাছ থেকে বাঁচার জন্য তার আরেকটা বিয়ে করতে হচ্ছে। এবং এটা কেন করতে হচ্ছে? সামাজিক ভাবে একটা মেয়ের একটা ছেলের কাছে জায়গা ছাড়া কোন একটা মানুষ সহজভাবে সেটা নিতে চায় না, সবারই একটা অ্যাডভান্টেজ নিতে চায়, এবং সেটা থেকে বাঁচার জন্য সে একটার পর একটা স্কিপ করে যাচ্ছে। দিস ইজ ভেরি ইন্টারেস্টিং, এবং এটা ইন্টারেস্টিং হলো দিস ইজ হার্ড রিয়েলিটি অফ আওয়ার সোসাইটি, এবং এটাকে অস্বীকার করার কোনো উপায় নেই। বলুন তারপর। তখন ওনাকে নিয়ে আমি আবার ঢাকা চলে আসলাম, আমার বিদেশ যাওয়া আর হলো না। ওনাকে নিয়ে আমি চিন্তা করলাম যে লেখাপড়া জানি ভালো, তাকে ভালো একটা পজিশন দিয়ে চাকরি, তার মেধা আছে এবং খুব ভালো মনের একটা মানুষ, যার সঙ্গে আমার বিয়ে হলো, আমার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। সব জানতো আপনার অতীত? হ্যাঁ, আমার অতীত সব জেনেই সেও ডিভোর্স ছিল। হ্যাঁ, এটা করছে। ভালো মনের মানুষ, উনি যদি আমাকে সহযোগিতা করে, একসঙ্গে করে আমরা অনেক কাজ কাম করতে পারবো। পরে উনি চাকরি পেলো, যেটা পোস্টিং হলো, বেশ একটা সুখে সংসার আমার তৈরি হয়ে গেল। কিন্তু ইনার ব্রেনের ভিতরে দিয়ে দিল বিভিন্ন ধরনের পুশিং, ফোন করে করে যে আপনার বউ তো খারাপ, এরকম একটা খারাপ মহিলার সাথে আপনি সংসার করেন, মানে উল্টা পাল্টা বলতে বলতে উনি নষ্ট হয়ে গেল। আপনার আগের হাজবেন্ডের এটা করলো? হ্যাঁ, জিঘাংসা অনেক বড় একটা খারাপ গুণ, এটা প্রত্যেকটা মানুষেরই কিছু না কিছু আছে। পরে উনি আমাকে কিছু বলতে পারতো না, উনি চলে গেল নেশার জগতে। আর একটা জীবন আমার শুরু হয়ে গেল নেশা। চাকরিটা ধরে রাখতে পারলো না, তখন ওই আমার
শ্বশুর মশাই উনি তখন বেঁচে ছিলেন, উনি আমাকে বলল যে ওর আগের বাচ্চা আছে 2টা, বউ ডিভোর্স করা, বাচ্চাদের জন্য তো মন খারাপ করে, সেজন্য নেশা টেশা করে, তুমি একটা বাচ্চা নাও, দেখো হচ্ছে ও ভুলে যাবে, আস্তে আস্তে ভালো হয়ে যাবে। দুটো বাচ্চা কি আপনার সঙ্গে ছিল তৃতীয় হাজবেন্ডের কাছে, নাকি দুটো বাচ্চা কোথায় গেল? না, 2টা বাচ্চা আপনার সঙ্গেই ছিল সেই মুহূর্তে, একটা ছেলে একটা মেয়ে। হ্যাঁ, এখন এই ইনিও এরকম নরবরি অবস্থা, তখন তো চলতে তো হবে। এমন একটা পরিস্থিতি গেছে আমার এই বাচ্চা নিতে যে চিটাগাঙে চাকরি চলে গেল, তখন সিজার করতে হবে বাচ্চা, 9 বছর পরে বাচ্চা, বড় ছেলের 9 বছর পরে বাচ্চা, এক ছেলে এক মেয়ে ছিল, আমার আর চিন্তা ছিল না। পরে ওনারা আবার এই যে চিন্তাও করলাম যে আসলে তো তাই, নিজের বাচ্চা হলে হয়তো ভালো হয়ে যাবে, এই বলে বাচ্চাটা নিলাম, সিজার করলাম, চাকরি চলে গেল ওনার ওখানে। তখন আমি আবার ঢাকা চলে আসলাম, এসে সবার হসপিটালে ভর্তি হয়ে থেকে পরে ঢাকা মেডিকেলে সিজার করা হয়। সিজারে লাইগেশন করে নিলাম যে আর বাচ্চা কাচ্চা নিব না, একবারে পার্মানেন্ট একটা বিষয়। এই বাচ্চা হওয়ার সময় আমি এই যে সবারই থেকে যে কষ্ট, না খেয়ে থাকা, ওনার কাজ নাই, আমি অসুস্থ, এইরকম ভিতরে আমি একটা এনজিও অফিস ছিল ওখানে, ওনাকে বললাম যে আমার এটা চাকরি দরকার। উনিও চাচ্ছিল একটা ওনার প্রজেক্টের দায়িত্ব নেওয়ার, ওখানে ওনার প্রজেক্টের ম্যানেজার হিসাবে আমাকে দায়িত্ব দেয়, বলে বেতন দিতে পারবো না আপনাকে, আমি আপনার বাসা ভাড়া যেন না লাগে, এই বাড়ির পুরো দায়িত্ব আপনি থাকবেন, এখানে আপনি ব্যবসা বাণিজ্য করতে পারবেন। তখন আমি ওখানে থাকি, থাকার পরে উনি আমাকে প্রথম মাসে আমাকে একটা সেলাই মেশিন কিনে দেন, আমার বেতন দেওয়া লাগবে না, কিন্তু আমার জন্য 1500 টাকা বাজেট করেন, একটা পুরাতন সেলাই মেশিন কিনে দেন। উনি আমাকে পুরাতন একটা সেলাই মেশিন 1300 টাকা দিয়ে কিনে দিয়ে 200 টাকা নগদ আমার হাতে দিয়ে গেল। আমার হাজবেন্ড নিয়ে বাচ্চা নিয়ে ওনার ওই বাড়িতে থাকতে লাগলাম। এর মধ্যে যে ফকির টকির ধরে নিয়ে যে ওই বাড়িতেই আমি শেল্টার সেন্টার হিসাবে রাখছি, বড় বাড়ি, দোতলা বাড়ি, একটা পুরা বাড়িতে। ফকির টকির ধরে নেওয়া মানে রাস্তা থেকে ফকির ধরে নিতে? হ্যাঁ, ওই যে যারা রাস্তায় ভিক্ষা করে, জোয়ান মানুষ বাচ্চা নিয়ে ভিক্ষা করে, এদেরকে কিছু নিয়ে যে ট্রেনিং করায়, বিভিন্ন কাজ। ওই সময়টা থেকে? কত সালে এটা 2004-05। 2004-05 সালে আপনি মনে করলেন যে আপনি যেহেতু সেলাই জানেন, সো এদেরকে দিয়ে কিছু কাজ করায়, আপনার কিছু করা, এদেরও নিজের একটা স্বাবলম্বী করা। জি, আমি ওখানে ওই 200 টাকা পুঁজি থেকে আমি 6 মাসে 40,000 টাকা পুঁজি হলো আমার ব্যবসা। আচ্ছা, প্লাস্টিকের পুরাতন বস্তা কিনে ব্যাগ বানাই মার্কেটে দিই, সেলাই করি। প্রথমে 150 টাকা দিয়ে 100 পিস ব্যাগ নিলাম, ধুয়ে পরিষ্কার করে ব্যাগ বানায় ওটা 500 টাকা বিক্রি করলাম। পরে আবার 300 টাকা দিয়ে 200 কিনলাম। এইভাবে আমার খরচটা রাখতে রাখতে এই কাজগুলি করি। এই তখনই আমি যে মাশরুম ট্রেনিং যা করার এগুলি একটার সাথে যুক্ত হলে আরেকটা সন্ধান পাচ্ছেন, আরেকটার সাথে যুক্ত হলে আরেকটা সন্ধান পাচ্ছেন। কোন প্রতিষ্ঠানকে আপনি দাঁড় করালেন সেই মুহূর্তে? হ্যাঁ, তখনই আমি যে মাশরুমটাকে করাই। আর এনজিওটা আমি যখন ওই অবস্থায় ওখানে ছিলাম, যখন পৌরসভায় চাকরি করতাম 99 সালে, ওই তখন এনজিওটা রেজিস্ট্রেশন করছিলাম। মানে মনের ভিতরটা কিছু করবো এটা সব সময় ছিল, এত প্রতিকূলতার মধ্যে চেষ্টা করে আসছি, সাকসেস হইতে পারি নাই, কারণ নিজেরই জীবনের কোনো গ্যারান্টি ছিল না, সামাজিক অনেক প্রতিবন্ধকতা ছিল। এবং শেষ পর্যন্ত আপনি যেটা করলেন, এনজিও দাঁড় করালেন, এবং আপনি যে মাশরুমের একটা করলেন না, মাশরুমের একটা কোনো নাম আছে প্রতিষ্ঠানের? হ্যাঁ, অজানা মাশরুম ফুড প্রোডাক্ট। অজানা নামটা কেন দিলেন? নামটা হচ্ছে এখানে এই বাচ্চার সিজারে লাইগেশন করছি, 3 মাস পরে আবার কনসেপ্ট করছে। লাইগেশনের পরে লাইগেশন ফেল হয় আবার বাচ্চা, এটা আমি টের পাই। হচ্ছে আমি নিশ্চিন্তে আছি, লাইগেশন করা আর বাচ্চা টাচ্চা হবে না, কোনো ব্যবস্থা নিয়ে নাই। 6 মাস যখন সিজারের পর বাচ্চা, তখন 3 মাসের পেটে আবার সেই বাচ্চার পেটে করে ধরেন সেলাই করছি, রাত্রে 2:30-3টা পর্যন্ত মেশিনে সেলাই করছি। তখন ধরেন উনি নেশা করে, একদম নেশার জগতে উনি হচ্ছে একদম মগ্ন। ওনাকে প্রতিদিন 100 টাকা করে দিতে হবে নেশার জন্য। হ্যাঁ, তারপরে বাসা ভাড়া, ছেলে বলে কৌশল, বাচ্চা পেটে আর বাচ্চা কোলে, এগুলো নিয়ে আপনি এই ফাইট করে গেছেন, রাস্তা থেকে ফকির তুলে নিয়ে এসে। ধরেন এমন অবস্থা যে আমার ওই সেলাই ছিঁড়ে যাবে, ফেটে যাবে আমি যদি নড়াচড়া করি। তারপরে পেট ধরে ধরে একটু করে হাঁটছি, বসছি, আবার বাসে উঠছি, মানে কাজ করতে হলে তো আমাকে দৌড়াদৌড়ি করতে হবে। এক পর্যায়ে 7 মাস যখন বাচ্চা পেটে, তখন সেলাই ফেটে গেল। Oh my God! ওই সেলাই ফেটে গেল, আমার কাছে টাকা নাই। ওখানে এক চাচি ছিল, মারা গেছে, উনি আমাকে 100 টাকা দিল যে মা তুমি হসপিটালে যাও, ডাক্তার টেস্ট করো, তোমার যে অবস্থা তুমি তখন মারা যাবা। পরে ওই যায় ডাক্তার বলে সর্বনাশ, অক্সিজেন দিয়ে রেখে যে সিজার করে দিল। আবার ওই সিজারে এবার মেয়ে হলো, মানে 2 ছেলে, এরপরে আবার মেয়ে হলো। ম্যাচুরিট হয়েছিল না, এই অবস্থায় বাচ্চা হলো। এই অবস্থায় আপনার সংসারে ফাইট করতে হয়েছে। হ্যাঁ, তো এই বাচ্চার নাম রাখছি অজানা। সেই অর্থে আপনি মাশরুমের নাম রাখলেন অজানা। জি, অজানা তো অনেকেই চিনবে। এটা সাভারে নাকি কোথায়? না, প্রথমে তো সবারই ছিলাম, পরে এখন যে বাড্ডাতে আমার
প্রতিষ্ঠান করছি। কত বছর হলো প্রতিষ্ঠানের বয়স? ট্রেড লাইসেন্স করছি পরে, কিন্তু 2006 সাল থেকে আমি মাশরুম নিয়ে কাজ করি। আচ্ছা, আপনি শুরু করেছিলেন কয় টাকা দিয়ে? সবকিছু যদি বলি মিলাই বলি 1300 টাকার মেশিন দিয়ে, তাই তো? এখন আপনার এই যে অজানা ফুড প্রোডাক্টস যেটা আপনি বললেন, মাশরুম চাষ করেন, একটা এনজিও দাঁড় করিয়েছেন, সেই এনজিও কি কি কাজ করে আপনার? এনজিওটাকেও ওই মাশরুমের একটা সাপোর্ট দিচ্ছি, মানে ফকিরদেরকে হেল্প করেন। আমি যত জানি যে এখন পর্যন্ত আপনি সেটা করে যাচ্ছেন, ফকিরদেরকে নিয়ে গিয়ে আপনি ট্রেনিং করেন, ওদেরকে কাজের ব্যবস্থা করে দেন। আরেকটা জিনিস আমি জানি আপনার সম্পর্কে, সেটা হচ্ছে কাজের বুয়া বাসায় যা সাপ্লাই দেওয়া বা এই করে, এটার একটা প্রতিষ্ঠান আছে আপনার। এটা কত সালে শুরু করেছেন? আসলে এটা তখনই শুরু করেছি, ফকিরদের ভিতর থেকে শুরু করছি। কিছু হ্যান্ডিক্রাফট করে দিই, অনলাইন ট্রেনিং করায় কাজ দিই। কিছু গার্মেন্টস এর মেশিন আমরা নিয়ে আসলাম, নিয়ে এসে বাড়িতে অপারেটর রেখে তাদেরকে অপারেটর বানায় গার্মেন্টসে দিলাম। কিছু মহিলা ছিল যাদের কোনো কাজই করানো যাচ্ছে না, গার্মেন্টসও না, বাসায় বসে সেলাইয়ের কাজও না। তখন তাদেরকে আমি বুদ্ধি করলাম যে এদেরকে বাসা বাড়িতে কাজ দেওয়া যায়। রান্না শিখালাম, আদব কায়দা, টেলিফোন রিসিভ করা, এগুলি শেখানোর পরে 2005 সালে আমি ইত্তেফাকে একটা সার্কুলার দিলাম যে বাসা বাড়িতে কাজের মানুষ দিচ্ছি। বুদ্ধি করে আমি সার্কুলারটা দিলাম। দেওয়ার পরে দেখি যে প্রচুর সারা, মানে মানুষের প্রচুর চাহিদা কাজের মানুষ নেওয়ার জন্য। তখন আমি এগুলি যখন দেওয়া হয়ে গেল, ফুরাই গেল, আমার তো আর সেই অ্যাবিলিটি নাই যে অনেক ফকির নিয়ে যে বসায় খাওয়াইয়ে রাখবো। তো এরা যে সেলাই টেলাই কাজ করতো, এখান থেকে আসতো প্রায় 80,000 টাকা ওদের দিয়ে আমি ইনকাম করতে পারতাম মাসে। কিন্তু ওদের পিছনে খরচ হতো আমার প্রায় 1.5 লক্ষ টাকা। বাকিটা আমার ওই জমি বিক্রি করতে হতো, ধার করতে হতো, বাচ্চা দুধ কিনতে পারছি না, বাচ্চার খাওয়ার নাই, কিন্তু ওদের তো নিয়ে আসছে যে ওদের তো খাওয়াতে হবে। পরে আমি আর শেল্টার সেন্টার ধরে রাখতে পারি নাই, আর কারো কাছে সাহায্য সহযোগিতার জন্য আসলে যাই নাই। যদি সরকারের কাছে যাইতাম বা বিভিন্ন লোকজনের কাছে যদি অ্যাপ্লাই করতাম, হয়তো সহযোগিতা আমি পাইতাম, কিন্তু ওইভাবে আমি। এখন আপনার এই প্রতিষ্ঠানগুলোর কি অবস্থা? এখন ওই মেড সার্ভেন্ট সিকিউরিটি সার্ভিস এই জন্য করছি যে আমার পিছনে অনেক বাধা আসলো যে আমি সমাজসেবা রেজিস্ট্রেশন নিয়ে এটা আদম ব্যবসা হয়ে যায়। সে কারণে আমি আবার জয়েন্ট স্টক থেকে ওই উৎস নাম দিয়ে উৎস মেড সার্ভেন্ট অ্যান্ড সিকিউরিটি সার্ভিস লাইসেন্স করে নিচ্ছি। নিয়ে ওদেরকে আমি এই খাতে কাজে লাগাই। এখন এটা আছে, এক্সিস্ট আছে। আমি যদি একেবারে মোটা দাগে জানতে চাই, আপনার দ্বিতীয় হাজবেন্ড যিনি, ওনার সঙ্গে আপনার সম্পর্ক এখন আছে না নাই? সম্পর্ক আছে বলতে সম্পর্ক নাই তাও না, এক ধরনের দূরত্ব আছে। হ্যাঁ। আপনার 4 সন্তান কি আপনার কাছেই থাকে? 4 সন্তান বলতে বড় ছেলেটাকে তার বাবা নিয়ে নিচ্ছে, আমি যতবার নিয়ে আসি স্কুলে নিয়ে, আর ওকে নিয়ে যায় মাঠে দেয়, বিভিন্ন ধরনের। আপনার কাছে আছে? হ্যাঁ, অশ্রু জানে আপনার জীবনের গল্প, জানে তার জীবনের গল্প জানে? হ্যাঁ, অশ্রু জানার পরেই তো আরো কষ্ট। অশ্রুকে লোকে বলে দিচ্ছে আমি ওর আপন মা না, আমার প্রতি তার বিরূপ ধারণা, আপন মা না, সে কারণে মেয়েটাও মনে কষ্ট পায়, আমিও খুব কষ্ট পাই। আর বাকি যে দুটো? এই দুটো আছে আপনার কাছে আছে? জি। আপনার এই যে প্রতিষ্ঠানগুলো আর্থিক ভাবে যদি বলি, এটার আর্থিক মূল্যমান এখন কত হবে সব মিলে? আপনি প্রতি মাসে বিনিয়োগ, পুঁজি টুজি সবকিছু মিলিয়ে? প্রতিষ্ঠানে বলতে আপনার এনজিও তো লাভজনক কোন প্রতিষ্ঠান না, এটা স্বেচ্ছাশ্রম সেবা। আমি এটাকে টিকায় রাখার জন্য আমি মাশরুমটাকে কাজে লাগাইছি। এখানে ওই বেকার মানুষগুলিকে এখানে কাজ দিতে পারছি, আবার এখান থেকে যে অর্থটা আসছে তাতে আমি পরিচালনা করতে টিকে আছি আর কি। আচ্ছা, আপনি একটা পথের সন্ধান পেয়েছেন, নিজে স্বাবলম্বী হয়েছেন, আরো মানুষকে আপনি স্বাবলম্বী করছেন। আপনি বেশ কিছু অ্যাওয়ার্ডও পেয়েছেন রাষ্ট্র কর্তৃক, তাই কি? কি অ্যাওয়ার্ড পেয়েছেন? আমি এমনি স্বর্ণপদক পেয়েছি 9টা মতো। 9টার মতো আপনি গোল্ড মেডেল পেয়েছেন? জি। আরো 28টা মতো অ্যাওয়ার্ড পেয়েছি বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আমাকে সম্মানজনক ভাবে দেওয়া হয়েছে। আর লাস্টে এই যে আমি আবার আনসারের ট্রেনিং করি এর ভিতরে। আনসারের ট্রেনিং করার পরে আমি আমিনবাজার ইউনিয়নের দলনেত্রী হিসাবে অ্যাপয়েন্টমেন্ট লেটার পাই। এখন আমি সেখানে দায়িত্বে আছি, দায়িত্ব পালন করছেন। সো দিস ইজ আওয়ার গেস্ট জান্নাতুল ফেরদৌস বিউটি। তার কমপ্লিমেন্টারি কমেন্টস আমি একটু পরে আসবো, তার আগে আপনাদের ফেসবুক কমেন্টস গুলো আমি পড়তে চাই। আমি শুধু একটা বিষয় মোটা দাগে বলি, তার যে জীবনের গল্প সেটা আগাগোড়াই প্রতিকূলতার গল্প, এবং সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে, পারিবারিকভাবে, অর্থনৈতিকভাবে একটা কন্যা শিশু কি পরিমাণ নির্যাতিত হতে পারে সেটার গল্প। কিন্তু এত কিছু হওয়ার পরও, এটা একটা পুরুষের ক্ষেত্রে হতে পারে, আমি অস্বীকার করছি না, সে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে হতে পারে। এত কিছু হওয়ার পরও একটা মানুষ দমে যান না, এত কিছু হওয়ার পরও একটা মানুষ স্বপ্ন দেখেন, এত কিছু হওয়ার পরও একটা মানুষ নিজে বেঁচে থেকে আরো অন্য মানুষকে বাঁচানোর স্বপ্ন দেখাতে পারেন। সেই গল্পটা হচ্ছে আজকের গল্প। আমরা যারা
বিভিন্ন রকম ফ্রাস্ট্রেশনে ভুগি, আমরা যারা মনে করি আমার চেয়ে কষ্টে আর কেউ নেই, আমরা যারা মনে করি পৃথিবীতে আল্লাহ আমাকেই শুধু পাঠিয়েছেন কষ্ট করার জন্য, তাদের প্রত্যেকের আজকের এই জীবনের গল্পটা শোনা উচিত। আমি শুধু একটা কথাই বলতে চাই শেষে এসে, একজন বিউটি যদি পারেন, একটা কন্যা শিশু যদি পারেন, একজন নারী যদি পারেন, তাহলে আপনারা কেন পারবেন না? আপনারাও পারবেন। এই পারার বিশ্বাসটা আপনারা নিন আজকের হ্যালো 8920 থেকে। এটাই হচ্ছে আমাদের প্রার্থনা বলতে পারি আমরা। আচ্ছা, আমরা এই পর্যায়ে আপনার লিসনারদের যদি কিছু বলার থাকে, খুব শর্ট করে, খুব ছোট করে কিছু বলার আছে, যারা লাখ লাখ শ্রোতা এই মুহূর্তে জেগে আমাদের রেডিওতে আছেন, শুনছেন, তাদের উদ্দেশ্যে আপনি কিছু বলতে চান? আমি শ্রোতাদের উদ্দেশ্যে বলতে চাই এবং সব মানুষকে আমি এটা বলতে চাই, আমি যে কষ্টগুলি পেয়েছি এই কষ্টগুলি যেন কোনো মানুষকে না দেয়। না, আমি ভাবছি না আমি যে এটা ছোট্ট বাচ্চার জীবন থেকে সে জীবনটা অন্যরকম হয়ে যেতে পারে, বিভিন্ন ধরনের সামাজিক কথাবার্তা, এবং কোনো মানুষ যদি অন্যায় করেও তা উচিত ফ্যামিলির সাপোর্ট দিয়ে তাকে বুঝায় একটা লাইনে আনা। আমার জীবনটা কিন্তু এত কিছু হয়েছে শুধু ফ্যামিলির সাপোর্টটা না পাওয়ার কারণে। একটা মানুষ যদি খারাপও হয় তাও চেষ্টা করা উচিত যে তাকে বুঝায় এটা সঠিক লাইনে আনা। এটা আমার সবার কাছে প্রত্যাশা আর কি। আর আমি ভিক্ষা বৃত্তি নিরসনের পরে কাজ করি, অনেক সমস্যা আমার নিজের গেছে, তারপরেও আমি হাল ছেড়ে দেইনি। আমি একটা পর্যায়ে আসছি, এখন এই কাজটা সামাজিক দায়িত্ব, এটা আমার একার কাজ না, এটা সারা বাংলাদেশের মানুষের কাজ। তাই আমি চাইবো যে সবাই যেন এগিয়ে আসে, এই কাজে শরিক হয়। আমি ভিক্ষুক মুক্ত বাংলাদেশ গড়তে চাই। আর এই গরিব নিয়ে কাজ করতে চাই। ছোটবেলা থেকে আমার অনেক আরো বাদ পড়ে গেছে, এত অল্প সময়ে সব বলে শেষ করতে পারি নাই। আমার বাংলাদেশের মানুষ যেন কারো কাছে হাত না পাতে, ভিক্ষা না করে, এরা যেন কাজ করে খায়। আর যাদের অনেক টাকা পয়সা আছে, যারা জাকাত ফিতরা বিভিন্ন ভাবে দিচ্ছে, ওই ছোট ছোট করে না দিয়ে একটা ব্যক্তিকে একটা স্বাবলম্বী করে তোলা, সে যেন সামনে বছরে আর জাকাত ফিতরা কারো কাছ থেকে না নেয়, এইভাবে আসলে করা উচিত। আর আমি একটা শেল্টার সেন্টারের জন্য চেষ্টা করছি, প্রত্যেকটা জেলাতে যেন একটা ভিক্ষুকদের জন্য শেল্টার সেন্টার থাকে, এটা আশা করছি। আর আমি চাই যে নারীরা যেন নিজেকে ছোট মনে না করে, যে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে ওখান থেকে শেষ হয়ে গেলাম, বা অনেকে আত্মহত্যা করে, নষ্ট হয়ে যায়, এসব কিছু না করে আমরা কিছু করতে চাই। আমরা মানুষ হিসাবে বাঁচতে চাই, নট নারী নট পুরুষ। মানে নিজের পায়ে দাঁড়ানোর জন্য প্রত্যেকটা নারী যেন এই সৎ সাহস নিয়ে, বুকে সাহস নিয়ে ঘুরে দাঁড়ায়। এই ঘুরে দাঁড়ানোর গল্পটি হোক প্রত্যেকটি সাহসী মানুষের গল্প, শুধুমাত্র নারীরা না, প্রত্যেকটি মানুষ যেন আমরা আজকের এই গল্প থেকে কিছু নিতে পারি। শেষ করতে চাই আজকের ক্লোজার প্রেজেন্স হ্যালো 8920 প্রিয় শ্রোতা, যারা এতক্ষণ আমার সঙ্গে ছিলেন, অত্যন্ত ভালো লাগা তাদের প্রতি। আমরা বিশ্বাস করি একজন বিউটি পথ দেখালে অসংখ্য বিউটি সেই পথে হাঁটবে। অনেক ভালো থাকুন।